কিন্তু তাই বলে তাকে এত সামান্য কেউ ভাববে? ঈশিতা বাকরুদ্ধ। এদিকে আয়ুষের জন্মদিনের আয়োজন আবার শুরু হয়। সে কেক কেটে সেই কেক সবাইকে খাইয়ে দেয়। এসব দৃশ্য ঘরের এক কোণে দাঁড়িয়ে দেখছিল ঐশী। ঈশিতার নজর তামিমের দিকে নিবদ্ধ। বারংবার আর চোখে তামিমকে দেখছিল সে। মন যেন বড্ড অবুঝ হয়ে দাঁড়িয়েছে। আয়ুষ কেকের টুকরো নিয়ে ঈশিতার কাছে আসতে সে বেশ দাম্ভিকতা দেখিয়ে বলে, আমি কেক খাবো না, আমার পছন্দ না। আয়ুষ ঈশিতাকে এই ব্যাপারে জোর করে না। তবে তার ঈশিতার এমন ব্যবহার মোটেই ভালো লাগে না। ঐশী সবার দৃষ্টির আড়ালে থাকলেও নাহিদের আখি যুগল ঠিকই খুঁজে নেয় তাকে। নাহিদ ঐশীর একদম কাছাকাছি গিয়ে বলে, হ্যালো, কেমন আছো তুমি? জি, ভালো। আপনি? আমিও। তা তুমি এখানে একা দাঁড়িয়ে আছো, কি করছো? সবাই এখানে কত আনন্দ করছে। আসলে আমার শরীরটা ভালো নেই। সে কি, কি হয়েছে? তেমন কিছু না, একটু মাথা ব্যথা করছে। আমার এত গ্যাজারিং ভালো লাগে না। নাহিদ আর কথা বাড়ায় না। অপলক দেখতে থাকে ঐশী। নাহিদের এহেন দৃষ্টি ঐশীকেও করে তুলেছিল অস্থির। তাই সে বলে, আমি রুমে যাচ্ছি, একটু বিশ্রামের প্রয়োজন। কথাটা বলেই প্রস্থান করে। নাহিদ ঐশীর যাওয়ার পানে তাকিয়ে বলতে থাকে, কবে এই মায়াবতী আমি নিজের করে পাবো গো আল্লাহ। বর্তমানে সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। আয়ুষ তার কিছু বন্ধু ও সহকর্মীর সাথে আড্ডায় ব্যস্ত। জাহানারা বেগম ও আলতাফ তালুকদারও অতিথি আপ্যায়নে ব্যস্ত। ঈশিতার কাছে এটাই ছিল সুবর্ণ সুযোগ। সে সবার দৃষ্টি এড়িয়ে তামিমের কাছে গেল। তামিম ঈশিতাকে দেখে চলে যেতে নিতেই ঈশিতা বলে উঠল, তুমি আমাকে এড়িয়ে চলছো কেন তামিম ভাই? আমার সাথে কথা বলবে না? তামিম ধীর পায়ে ঈশিতার পানে তাকায়। ঈশিতাদের গ্রামে তারও বাড়ি। গ্রামের অন্যতম মেধাবী ছাত্র তামিম। বর্তমানে পড়াশোনা করছে ঢাকা মেডিকেলে। সে কলেজে পড়াকালীন ঈশিতা সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল। সেই সময় ঈশিতার মায়ের কথায় তাকে গণিত পড়াতো তামিম। ঈশিতা যেহেতু মেধাবী ছাত্রী ছিল, তাই তামিম তার প্রতি কনসাস ছিল। তাদের গ্রামের কোনো মেয়ে ভালো স্তরে যেতে পারেনি। সবাই বাল্যবিবাহের ফলে অকালে ঝরে গেছে। তবে তামিমের আশা ছিল ঈশিতা গ্রামের মেয়েদের কাছের আইডল হয়ে উঠবে। কিন্তু সেই ঈশিতাও বিয়ে করে সংসারে ব্যস্ত হয়েছে। এই জিনিসটা তামিমকে ব্যথিত করেছে। এজন্য সে ঈশিতাকে এড়িয়ে চলতে চাইছে। কিন্তু ঈশিতা নিজে থেকে কথা বলতে আসায় আর এড়াতে পারল না। ঈশিতার উদ্দেশ্যে বলল, কেমন আছো তুমি? আমায় দেখে কেমন মনে হচ্ছে? তামিম হকচকিয়ে গেল। একটু থেমে বলল, তোমার থেকে আমি এটা আশা করিনি সীতা। তুমি কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলা, তোমার কত সুন্দর ব্রাইট ফিউচার ছিল, অথচ বিয়ে করে নিজের ভাগ্যটাকে নিজে ধ্বংস করে দিলে। ঈশিতার চোখের কোণে অশ্রু জমল। সে চোখের জল মুছে বলল, আমি এই বিয়েটা করতে চাইনি। আমার বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। আমার ইচ্ছে ছিল আগে নিজের পায়ে দাঁড়ানোর, নিজের ক্যারিয়ার গড়ে তোলা। কিন্তু এক দমকা হাওয়া এসে সবকিছু এলোমেলো করে দিল। মানে? ঈশিতা তামিমকে প্রথম থেকে সব ঘটনা সবিস্তারে বলে। কিভাবে তাকে মিথ্যা নকল করার জন্য ফাঁসানো হয়েছিল, তার মায়ের মৃত্যু এবং তার পরের সব ঘটনা। সব শুনে তামিম ব্যথিত হলো। সে এখন বুঝতে পারছে ঈশিতা কতটা অসহায় ছিল। তাই সে ঈশিতাকে ভরসা জুগিয়ে বলে, কিচ্ছু চিন্তা করো না তুমি, সব ঠিক হয়ে যাবে। কিভাবে সব ঠিক হবে তামিম ভাই? আমি একবার এক্সপেল করেছি, দ্বিতীয়বার এক্সাম দিলেও আমার এই দুর্নাম আজীবন থেকে যাবে। এখন আমি যত ভালো রেজাল্টই করি না কেন, এই দেশের ভালো কোনো ইউনিভার্সিটি পড়তে পারবো না। আমার মেডিকেলে পড়ার সব স্বপ্ন শেষ। এখন কি করব আমি? বলেই কান্নায় ভেঙে পড়ে ঈশিতা। তামিম ঈশিতাকে ভরসা জুগিয়ে বলে, এভাবে ভেঙে পড়ো না তুমি, কোনো না কোনো উপায় ঠিকই আছে। এই দেশে তুমি ভালো কোনো জায়গায় পড়াশোনা করতে না পারলেও বিদেশে তোমার সেই সুযোগ আছে। তুমি চাইলে এসএসসি এক্সামের পরে বিদেশে গিয়ে সেখান থেকে কলেজে ভর্তি হতে পারো। তারপর সেখানেই মেডিকেলে ভর্তি হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারো। ঈশিতার নিভে যাওয়া আশার আলোচনা পুনরায় জেগে ওঠে। চোখের জল মুছে প্রবল আনন্দ নিয়ে বলে, সত্যি এটা সম্ভব? হ্যাঁ, সম্ভব। আমার মামা সপরিবারে লন্ডনে থাকে। আমার মামাতো বোনও তো বাংলাদেশের থেকে স্কুলের পড়া শেষ করে সেখান থেকে একটা মেডিকেলে পড়াশোনা করেছে। ঈশিতা একটা আশার আলো খুঁজে পেয়েও যেন হারিয়ে ফেলে। বাস্তবতায় পা রেখে বলে, কিন্তু আমি কিভাবে বিদেশে গিয়ে পড়াশোনা করব? সেই সামর্থ্য যে আমার নেই। কেন? তোমার স্বামী আয়ুষ তালুকদার নাকি তোমার স্বপ্ন ভাঙার দায় নিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছে, তো তাকেই বলো ব্যবস্থা করে দিতে। ঈশিতার মধ্যে বিদ্রোহী মনোভাব জেগে ওঠে। সে বলে ওঠে, আমি তাই করব। অতিথিরা সব বিদায় নিয়েছে। নাহিদও তামিমকে নিয়ে চলে গেছে। রাতে রুমে এসে জামা কাপড় বদলে একটা সালোয়ার পরে নেয় ঈশিতা। আয়ুষও রুমে এসে ফ্রেশ হয়ে সোফায় শুতে যায়।
এমন সময় ঈশিতা আয়ুষের সামনে এসে বলে, আমার আপনার সাথে কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বলো। আমার ইচ্ছা ছিল একজন বড় ডাক্তার হওয়া। এই দেশ থেকে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে যতই ভালো রেজাল্ট করি না কেন, এই দেশ থেকে কেন আমি ডাক্তার হতে পারবো না, এর দায়ভার এখন আপনাকেই নিতে হবে। মানে কি চাইছোটা কি তুমি? আমি চাই এসএসসি পরীক্ষার পর বিদেশে চলে যেতে। আপনি সেই ব্যবস্থা করুন। এসব কি বলছো তুমি ঈশিতা? এত কম বয়সে তুমি বিদেশে গিয়ে কি করবে, কিভাবে থাকবে? জন্ম নিবন্ধন অনুযায়ী যেহেতু আমার বয়স 18, তাই আমার বিদেশ যাওয়া নিয়ে কোনো সমস্যা হবার কথা না। আর রইল একা থাকার কথা। বিদেশে আমার এক আত্মীয় আছে, আমি তার বাসায় গিয়ে থাকতে পারবো। কিন্তু কোনো কিন্তু নয়। আপনি যদি সত্যি মনে করে থাকেন আপনার একটা ভুল সিদ্ধান্ত আমার জীবনকে নরকে পরিণত করেছে এবং এখন আপনি যদি সেটার প্রায়শ্চিত্ত করতে চান, আমার কথা শুনতেই হবে। ঈশিতার এই কথা আয়ুষকে চুপ করিয়ে দেয়। সে কিছুক্ষণ ভেবে বলে, বেশ, তুমি যা চাও আমি তারই ব্যবস্থা করব। যদি তুমি চাও বিদেশে গিয়ে পড়াশোনা করতে, তো আমি তোমাকে বাধা দিব না। নিজের জীবনটা তুমি নিজের মতো গুছিয়ে নাও ওখানে গিয়ে। কোন দেশে যেতে চাও তুমি? ইউকে। ঠিক আছে, তুমি এসএসসি পরীক্ষাটা দাও, তার মধ্যে আমি তোমার পাসপোর্ট ভিসার ব্যবস্থা করে দিচ্ছি। আর তোমার সব পড়াশোনার খরচ আমি বহন করব, চিন্তা করো না। ঈশিতার এসএসসি পরীক্ষা শেষ হয়েছে 2 মাস আগেই। আজ তার রেজাল্ট বেরোনোর কথা। দেখতে দেখতে দিনগুলো বেশ ভালোই কেটে গেল। সময়ের স্রোতে ভাসিয়ে নিয়ে এলো সবাইকে। এই কয়েক মাসে সবার জীবনে এসেছে আমূল পরিবর্তন। ঈশিতার ব্যবহার আগের থেকে নরম হয়েছে। সে আর কথায় কথায় আয়ুষের সাথে ঝগড়া করে না। আয়ুষের মাঝে এসেছে পরিবর্তন। সে ঈশিতার সাথে প্রয়োজন ছাড়া কোনো কথাই বলে না। গুলশানের বেগম হজ করার উদ্দেশ্যে সৌদিতে গেছেন। আলতাফ তালুকদার যথারীতি ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত। ঐশু পুরোদমে মন দিয়েছে পড়াশোনায়। আয়ুষের সাথে প্রয়োজনের বাইরে কোনো কথাই বলে না। এত সবকিছুর মধ্যে বদলাননি কেবল জাহানারা বেগম। তিনি এখন ঈশিতাকে সংসারী করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এই মেয়ে যে সংসারী হবার নয় সেটা তিনি উপলব্ধি করতে পারছেন না। আজ ঈশিতার এসএসসি পরীক্ষার ফলাফল এলো। ভালো ছাত্রী হওয়ায় তার থেকে ভালো কিছুই প্রত্যাশিত ছিল, আর হলো তাই। ঈশিতা এসএসসি পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়েছে এবং সকল বিষয়ে অনেক ভালো নম্বর পেয়েছে। ঈশিতার কাছে যা অত্যন্ত গৌরবের একটা বিষয়। আয়েশও খুশি হয়েছে ঈশিতার এই সাফল্যে। জাহানারা বেগম অবশ্য বেশি একটা খুশি হননি। তিনি তো চান ঈশিতা সংসারে মন দিক, স্বামী সংসার নিয়ে ভাবুক, কিন্তু এই মেয়েতে পড়াশোনার বাইরে কিনা ভাবতেই পারে না। আজ ঈশিতার রেজাল্টের কিছুক্ষণ পর আয়ুষ এসে তার সাথে সাক্ষাৎ করে। আয়ুষকে দেখে ঈশিতা এখন আর আগের মতো রাগ করে না। সে যথেষ্ট বুঝতে পেরেছে এই লোকটা তার জন্য কম কিছু করেনি। সে যেন কৃতজ্ঞতাবশত লোকটাকে এখন একটু আধটু সম্মান করে। আয়ুষ এসে ঈশিতার উদ্দেশ্যে বলে, তোমার রেজাল্ট শুনে আমি ভীষণ খুশি। এই উপলক্ষে তোমাকে আমি একটা উপহার দিতে চাই। কি উপহার? কৌতূহলের সাথে জানতে চায় ঈশিতা। আয়ুষ ঈশিতার সাথে যুক্তরাজ্যের পাসপোর্ট ও ভিসা তুলে দিয়ে বলে, তোমার বিদেশে যাওয়ার সব ব্যবস্থা আমি করে ফেলেছি। ওখানে একটা ভালো কলেজে তোমার অ্যাডমিশনের ব্যবস্থাও করেছি। এখন তুমি সেখান থেকে পড়াশোনা শেষ করে মেডিকেলে পড়তে পারবে। ঈশিতার মুখে হাসি ফুটে ওঠে। আনন্দে সে জড়িয়ে ধরে আয়ুষকে এবং বলে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য এখন আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো। ঈশিতার স্পর্শে কেঁপে ওঠে। তার ইচ্ছা করছিল যেন সে ঈশিতাকে একইভাবে জড়িয়ে ধরে, কিন্তু কোথাও একটা জড়তা কাজ করছিল। তাই আয়ুষ থেমে যায়। ঈশিতা আয়ুষকে ছেড়ে দিয়ে বলে, কিন্তু আমার বিদেশে যাওয়া নিয়ে আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা হবে না তো? সেসব নিয়ে তোমায় ভাবতে হবে না, আমি সব সামলে নেব। আয়ুষের কথায় ভরসা পায় ঈশিতা। ঈশিতার বিদেশে পড়তে যাওয়ার কথা শুনেই ভীষণভাবে ক্ষেপে যান জাহানারা বেগম। আলতাফ তালুকদার অবশ্য কোনো প্রতিক্রিয়া দেখাননি। তিনি তো এই বিষয়টাই মেনে নেননি। এখন আয়ুষ তার বউকে নিয়ে কি করবে না করবে সেটা নিয়েও তার আগ্রহ নেই। এদিকে জাহানারা বেগম আয়ুষের উপর চেঁচিয়ে বললেন, তোর মাথা ঠিক আছে তো? বাড়ির বউকে তুই বিদেশ বুবুইয়ে পড়তে পাঠাবি? এমনটা আমি বেঁচে থাকতে কিছুতেই হতে দিব না আয়ুষ। আমাদের বাড়ির বউ বাইরে যাবে না। ওগো, তুমি কিছু বলছো না কেন? আলতাফ তালুকদারের উদ্দেশ্যের কথাটা বলেছিল জাহানারা বেগম। আলতাফ তালুকদার সরাসরি মুখের উপর বলে দিলেন, মেয়েকে আমি এমনিও আমার বাড়ির বউ হিসেবে মানি না। ও মেয়ে জাহান্নামে যাক, তাতে আমার কিছু যায় আসে না। বলেই তিনি নিজের রুমের দিকে পা বাড়ান। জাহানারা বেগম রাগে গজগজ করতে থাকেন। আয়ুষ বলে দেয়, ঈশিতার পাসপোর্ট ভিসা সবকিছুর ব্যবস্থা হয়ে গেছে মা। এখন আর এসব বলে কোনো লাভ নেই। তুমি তো সবটা জানো।
যে কোন পরিস্থিতিতে আমি ওকে বিয়েটা করেছিলাম। আমার দায়িত্ব ছিল শুধু ওকে ওর লক্ষ্যে পৌঁছে দেওয়া। আমি সেটাই করার চেষ্টা করছি। বিয়ে কোনো ছেলে খেলা নয় আয়ুষ। যে পরিস্থিতিতেই হোক, যে কারণেই হোক, তোদের বিয়েটা হয়েছে। এখন তুই তোর বউকে বিদেশে পাঠাবি? এসব নিয়ে আর কথা বাড়াতে চাইছি না মা। বলে আয়ুষ প্রস্থান করে। এদিকে জাহানারা বেগম পড়ে যান মহাদ্বিধায়। তার মনে একটা ভয় বাসা বাঁধে। ইশিতার বিদেশে চলে যাওয়ার সুযোগ নিয়ে যদি ওই ঐশী আবার আয়ুষের কাছে আসে, তাহলে কি হবে? জাহানারা বেগম তো এই বিয়ের অজুহাতেই ওই মেয়েকে তার ছেলের জীবন থেকে সরিয়ে দিয়েছিলেন। এখন যদি আবার ঐশী ইশিতার বিদেশে যাওয়ার সুযোগ কাজে লাগায়, তাহলে কি হবে? ঐশীর কানে এখনই এলো ইশিতার বিদেশে চলে যাওয়ার কথাটা। কালই নাকি মেয়েটা লন্ডনে চলে যাবে। আয়ুষ নাকি যাবে না তার সাথে। বিয়ের মাত্র কয়েক মাস পরে আয়ুষ তার স্ত্রীকে এভাবে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। ব্যাপারটা ঐশীর কাছে ঠিক কেমন জানি ঠেকল। তাছাড়া সে যা পর্যবেক্ষণ করেছে তাতে বুঝতে পেরেছে আয়ুষ ঈশিতার সম্পর্ক খুব একটা সুবিধাজনক নয়। ঈশিতা আয়ুষের নিত্য নৈমিত্তিক কথা কাটাকাটির আগে তার কানে আসতো। এখন যদিও বা সেটা কমে এসেছিল, কিন্তু হঠাৎ এভাবে ঈশিতার বিদেশে গমন করা, এটা বেশ ভাবাচ্ছিল ঐশীকে। তাই ঐশী ভাবলো এবার এসব কিছুর খোঁজ লাগাবে সে। আসল সত্যটা তাকে জানতেই হবে। আগামীকাল ঈশিতার ফ্লাইট। সে পাড়ি জমাবে লন্ডনে। সেই হিসেবে আজ ঈশিতার এই বাড়িতে শেষ রাত। কিছুক্ষণ আগে জাহানারা বেগমের সাথে কথা বলতে গেছিল ঈশিতা, কিন্তু জাহানারা বেগম তার সাথে কথা না বলে মুখের ওপর দরজা লাগিয়ে দিয়েছে। এই ব্যাপারটা ভীষণ ব্যথিত করে তুলেছে ঈশিতাকে। এই বাড়িতে তো জাহানারা বেগমই তাকে সব থেকে বেশি ভালোবাসা দিয়েছিল, অথচ এখন তিনি ঈশিতার থেকে মুখ ফিরে নিলেন। এটা মেনে নেওয়া ঈশিতার পক্ষে সত্যি ভীষণ কষ্টের। ঈশিতা মানতে পারল না এটা। এরই মধ্যে আয়ুষের একটি কাজ ঈশিতাকে আরো অবাক করলো। ঈশিতা রুমে আসতে আয়ুষ ঈশিতার দিকে একটা পেপার বাড়িয়ে দিয়ে বলল, নাও, কি এটা? ডিভোর্স পেপারস। ডিভোর্স পেপারস? হতবাক হয়ে বলে উঠল ঈশিতা। আয়ুষ বলল, কাল তো তুমি এই দেশ ছেড়ে চলে যাচ্ছ। আমি আর তাই তোমাকে এই মিথ্যা বন্ধনে বেঁধে রাখতে চাই না। মুক্তি দিলাম তোমায় এই বন্ধন থেকে। তুমি চাইলে ডিভোর্স পেপার সই করে দিয়ে যেতে পারো, তাহলে তোমার আর কোনো পিছুটান থাকবে না। এমনিতে তো আমাদের সম্পর্কটা কখনোই আর 4-5টা স্বামী স্ত্রীর মতো ছিল না। আয়ুষের প্রতিটা কথা যেন তীরের মতো বিচ্ছিল ঈশিতার বুকে। কিন্তু কেন? সে তো এটাই চেয়েছিল সবসময়। তাহলে আজ কেন এত কষ্ট হচ্ছে? তাহলে কি এই কদিনে আয়ুষের প্রতি তার মায়া জন্মে নিয়েছে? এই মায়ের জন্যই কি সে কষ্ট পাচ্ছে? এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেল না ঈশিতা। আয়ুষকে তার ভীষণ করে বলতে ইচ্ছা করলো যে আমার চাই না এই মুক্তি। কিন্তু পারল না। আয়ুষ সোফায় গিয়ে শুয়ে পড়ল। ঈশিতা ডিভোর্স পেপারে সই করল না। আয়ুষের অগোচরে সেই পেপারটা ছিঁড়ে টুকরো টুকরো করে বাইরে ফেলে দিল। ঘুমন্ত আয়ুষের দিকে তাকিয়ে বলল, আমি কিছুতেই এই সম্পর্ক শেষ করব না, কিছুতেই না। আজ ঈশিতার জীবনের এক অন্যতম বিশেষ দিন। আজকের ঘটনা হয়তো তার জীবনে অনেক বড় প্রভাব ফেলতে চলেছে। আজ সে নিজের মাতৃভূমি ছেড়ে বিদেশের মাটিতে পা রাখতে চলেছে। সকাল থেকে নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিল। লন্ডনে গিয়ে তামিমের মামার পরিবারের কাছে থাকবে ঈশিতা। তামিম সেই ব্যবস্থা করে ফেলেছে। এদিকে সকাল থেকে ঈশিতার দিন কাটছে বিষণ্ণতায়। আজ তো তার ভীষণ খুশি হওয়ার কথা ছিল। সে আজ তার স্বপ্নের দিকে পা বাড়াবে, কিন্তু কোনো এক বিশেষ কারণে খুশি হতে পারছে না ঈশিতা। কারণটা কি তবে আয়ুষ? তাকে ছেড়ে যেতে কি কষ্ট হচ্ছে ঈশিতার? এটা সে জানে না। ছোটবেলায় মা বলতো বিয়ে এক অদ্ভুত সম্পর্ক, এক হালাল সম্পর্ক, যা দুটি হৃদয়কে একই সুতোয় বাঁধে। তবে কি সেই সম্পর্কের বাঁধনে আটকা পড়ে গেল ঈশিতা? না, ঈশিতাকে এখন এসব ভাবলে চলবে না। এখন তার একটাই উদ্দেশ্য, নিজের আর নিজের মায়ের স্বপ্ন পূরণ করা। অন্য কোনো কিছু নিয়ে মাথা ঘামাবে না সে। ঈশিতা আজ সকালে আবার এলো জাহানারা বেগমের সাথে দেখা করতে। জাহানারা বেগম প্রথমে তো ঈশিতার সাথে কথা বলতে চাইছিলেন না, তাকে এড়িয়ে যেতে চাইলেন, কিন্তু পরে ঠিক ঈশিতাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করে বলতে লাগলেন, লন্ডনে না গেলে তোমার হয় না মা? তুমি তো চাইলে এখান থেকেই পড়াশোনা করতে পারো। আমার সংসারটা এভাবে ভাসিয়ে দিয়ে যেও না তুমি। আমার এই অনুরোধটা রাখো। ঈশিতার ভীষণ খারাপ লাগলো জাহানারা বেগমের মুখে এমন কথা শুনে। বিবেকের কাছে কি তবে এবার সে প্রশ্নের সম্মুখীন? একবার তার মনে চিন্তা এলো জাহানারা বেগমের কথাটা মেনে নেওয়ার, কিন্তু পরক্ষণে সে নিজেই নিজেকে ধমকে বোঝালো তার কাছে আগে তার স্বপ্ন, এরপর বাকি কিছু। ঈশিতা জাহানারা বেগমের কাছে আশ্বাস দিয়ে বললেন, আপনি একদম চিন্তা করবেন না মা, আমি আপনার সংসার ভাসিয়ে দিয়ে কোথাও যাচ্ছি না।
আমি আবার ফিরবো, নিজের পড়াশোনা শেষ করে আবার ফিরবো এখানে, এই আমি আপনাকে কথা দিলাম। জাহানারা বেগম বিষণ্ণতায় মগ্ন হলেন। তিনি ভেবেছিলেন ঈশিতা তার সিদ্ধান্ত থেকে সরে আসবে, কিন্তু এই মেয়ে তো নিজের সিদ্ধান্তে অনড়, তাই তিনিও আর কিছু বললেন না। ঈশিতা উঠে চলে এলো নিজের রুমে। আয়ুষ সেখানে ঈশিতার জন্য অপেক্ষা করছিল। ঈশিতা আসতেই আর বলল, তোমাকে কাল যে ডিভোর্স পেপারসটা দিয়েছিলাম সেটা কোথায়? এখন এসব নিয়ে কিছু বলতে চাইছি না, আমি বিদেশ থেকে ফেরার পর এই নিয়ে কথা বলবো। কিন্তু কোনো কিন্তু নয়। ঈশিতা আর কথা বাড়ালো না। যাওয়ার আগে পুরো তালুকদার বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলো ঈশিতা। এমনি ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল ঐশীর সাথে। ক্র্যাচে ভর দিয়ে ঈশিতার সম্মুখে এসে দাঁড়িয়ে আছে সে। ঈশিতা ঐশীকে পাশ কাটিয়ে যাওয়ার সময় ঐশী বলে উঠল, এভাবে আয়ুষ ভাইকে ঝুলিয়ে রেখে যাচ্ছ কেন তুমি? ঈশিতা থামলো। ঐশীর উদ্দেশ্যে বলল, বুঝিয়ে দিয়ে যাচ্ছি মানে? দুঃখিত, গতকাল রাতে আমি তোমার আর আয়ুষ ভাইয়ের কথোপকথন শুনে ফেলেছিলাম। তোমাদের এই বিয়েটা তো একটা শর্ত ছিল, তাই না? তুমি তো কখনো এসব সংসার করতে চাওনি, তোমার ইচ্ছা ছিল পড়াশোনা করার। আয়ুষ ভাইয়া তো তোমাকে সেই সুযোগটাও দিল, গতকাল তোমার হাতে ডিভোর্স পেপারও তুলে দিল। তো তুমি কেন আয়ুষ ভাইয়াকে মুক্তি দিলে না? কে চাও তুমি আয়ুষ ভাইয়া আজীবন তোমার অপেক্ষায় বসে থাকুক? এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, এর মাঝে তুমি না ঢুকলেই বোধহয় ভালো হবে। আর একটা কথা, আমি তোমার আয়ুষ ভাইয়াকে ঝুলিয়ে রেখে কোথাও যাচ্ছি না। আমাদের বিয়ে হয়েছে, সংসারটা এখনো হয়নি সেভাবে, তবে তার মানে এই না যে কখনো হবে না। আমি আবার ফিরবো আমার সংসারে, আগে নিজের স্বপ্নটা পূরণ করি, তারপর ভাববো সংসার নিয়ে। তোমার মনে হচ্ছে না তুমি ভীষণ স্বার্থপরতা করছো? পৃথিবীর সকল মানুষই স্বার্থপর, আমিও তাদের বাইরে নই। নিঃস্বার্থ কেউ হতে পারে না, যারা পারে তারা মহামানুষ, তবে আমি বা তুমি কেউ সেই মহাপুরুষের তালিকায় পড়ি না। বলে ঈশিতা চলে গেল। ঐশী ঈশিতার বলা শেষ কথাটা ভাবতে লাগলো। কি বোঝাতে চাইলো মেয়েটা? ঐশী স্বার্থপর? ঐশী একটু ভাবলো, আসলেই তো ব্যাপারটা তাই। এতদিন ঐশী আয়ুষের থেকে দূরে থেকেছে কারণ সে ভেবেছে আয়ুষ ঈশিতার সাথে সুখে আছে, তারা একে অপরকে ভালোবাসে। কিন্তু এখন যখন ঐশী সত্যিটা জানতে পেরেছে, তখন তার মনে নতুন করে আশারা দানা বেঁধেছে। আয়ুষকে নিয়ে ভীষণ স্বার্থপর হতে মন চাইছে। তার মন তাকে বলছে, কার জন্য স্বার্থ ত্যাগ করবি তুই? যেই আয়ুষের কথা ভেবে তুই সরে এসেছিলি, সেই আয়ুষই তো এই বিয়েটা করে সুখে নেই। তোর আয়ুষ ভাইয়া এখনো সম্পূর্ণরূপে ওই মেয়ের হয়ে যায়নি, কারণ ওদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই গড়ে ওঠেনি। তাই এখনো তোর সুযোগ আছে আয়ুষকে নিজের করে নেওয়ার। আর ব্যাস, এমন ভাবনায় কাবু হয়ে পড়েছে ঐশী। ঈশিতা চাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আর ফিরো না তুমি ঈশিতা, তুমি আয়ুষ ভাইকে সুখী করতে পারবে না। আয়ুষ ভাইকে কেবল আমি সুখী করতে পারবো, আর কেউ পারবে না, কেউ না। আল্লাহ, তুমি দেখো ঈশিতা যেন আর না ফেরে, আর যেন না ফেরেও। জীবনে বারবার সুযোগ দেয় না, কিন্তু আমাকে যখন একবার সেই সুযোগ দিয়েছে, তখন আমি সেই সুযোগটা লুফে নিতে চাই। ঈশিতাকে নিয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়েছে আয়ুষ। তাকে সবকিছু বুঝিয়ে দিল। ঈশিতার ফ্লাইটের সময় হয়ে এলো। আয়ুষ বলল, যাও এবার। ঈশিতা হঠাৎ করে একটা অদ্ভুত কাণ্ড করে বসলো। আয়ুষকে জড়িয়ে ধরে বলল, আমার জন্য একটু অপেক্ষা করবেন প্লিজ, আমি আবার ফিরবো আপনার কাছে। দয়া করে আমি না ফেরা পর্যন্ত অন্য কাউকে নিজের জীবনে আসতে দেবেন না। আয়ুষ হতবাক, বরফের মতো জমে রইল। ঈশিতা আয়ুষকে ছেড়ে দিয়ে চলে গেল ফ্লাইটের দিকে, আর আয়ুষ তাকিয়ে রইল তার যাওয়ার পানে। হঠাৎ আয়ুষের ঠোঁটে অদ্ভুত হাসি ফুটে উঠল। ঈশিতা এসে বসলো ফ্লাইটে তার বরাদ্দ আসনটিতে। তার সামনের আসনটিতে একটা ভীষণ কিউট বাচ্চা বসে। ঈশিতা বাচ্চাটির গাল টিপে দিয়ে বলল, তোমার নাম কি বাবু? বাচ্চাটা বেশ গম্ভীর প্রকৃতির মনে হলো। বয়স আনুমানিক 3 থেকে 4 বছর হবে। প্রহর চৌধুরী? বাচ্চাটা মাথা নাড়ালো। এমন সময় একজন মহিলা এসে বসলো বাচ্চাটির পাশে। ঈশিতার দিকে তাকিয়ে মহিলাটি সামান্য হেসে বলল, ও আপনাকে বিরক্ত করেনি তো? আরে না না না, আমি তো ওকে বিরক্ত করলাম। আপনাকে দেখে তো মনে হয় না খুব বেশি বয়স। একা একা যাচ্ছেন? জি, বিদেশে পড়তে যাচ্ছি। আপনার নাম? ঈশিতা। আপনার? আমার নাম প্রণালী পিউ। হেসে কথাটা বলল সে। এমন সময় প্রণালীর পাশের সিটটিতে এসে বসলো তার স্বামী সমুদ্র চৌধুরী। ঈশিতা প্রণালীদের প্রশ্ন করলো, আপনারা লন্ডনে কেন যাচ্ছেন? আমার শাশুড়ি পুষ্পা চৌধুরী লন্ডনে চিকিৎসাধীন আছেন, ওনার সাথেই দেখা করতে যাচ্ছি। ও আচ্ছা। এভাবে টুকিটাকি কথা চলতে থাকে।
আয়ুষ বাড়িতে ফিরতে দেখতে পায় বাড়িতে যেন কুরুক্ষেত্র বেঁধেছে। গুলশানীরা বেগম একটু আগেই হজ থেকে ফিরেছেন, আর ইতিমধ্যে তিনি ঈশিতার দেশ ত্যাগ করে বিদেশে গিয়ে পড়াশোনার ব্যাপারে জেনে গেছেন। গুলশানীরা বেগম এটা কিছুতেই মানতে পারছে না। বাড়িতে এসে এসব শুনে তিনি জাহানারা বেগমের ওপর চেঁচাচ্ছেন, রেগে মেগে বলছেন, কেমন মেয়েকে নিজের ছেলের বউ করে এনেছো তুমি? বাড়ির বউ ড্যাং ড্যাং করে বিদেশে পড়তে চলে গেল। আমার মাথা কাজ করছে না। এতগুলো দিন মেয়েটা স্বামীর থেকে দূরে থাকবে, ওর চরিত্র ধরে রাখতে পারবে তো? আর সব থেকে বড় কথা, স্বামীর হক তো আদায় হবে না। এই অনাচার আমি কিছুতেই মেনে নিব না। আয়ুষ তার দাদির সমস্ত কথাই শুনেছে। সে এগিয়ে এসে বলে, আমার এতে কোনো অসুবিধা নেই দাদি। আমার ঈশিতার উপর পূর্ণ সমর্থন আছে। ও আগে নিজের ক্যারিয়ার গড়ুক, তারপর আমাদের সংসার নিয়ে ভাবা যাবে। ওই মেয়ে কি তোকে জাদুবিদ্যা দিয়ে বশ করলো নাকি আয়ুষ? তুই এ কেমন অবিবেচকের মতো কথা বলছিস? না, অনেক হয়েছে। আমার সংসারে আমি এসব কোনো ধরনের কোনো অনাচার মানব না। ওই মেয়ে গেছে তো ন্যাটা চুকে গেছে। এমনিতে ওই মেয়েকে বাড়ির বউ হিসেবে আমার একেবারেই পছন্দ ছিল না। এবার আমি একটা ভালো মেয়ে দেখে আয়ুষের বিয়ে দেব। আমি মনে প্রাণে ঈশিতাকে আমার স্ত্রী মানি। ওকে ছাড়া আর অন্য কাউকে আমার স্ত্রী বলে মানব না। আলতাফ তালুকদার সবেমাত্র বাড়িতে এলেন। ছেলের কথায় তিনি রেগে গিয়ে আয়েশের গায়ে চড় বসিয়ে দিয়ে বললেন, বেয়াদব, এক দুদিন ধরে তোমার অনেক বেয়াদবি সহ্য করেছি, কিন্তু আর নয়। এবার তোমাকে আমাদের কথা শুনতেই হবে। ওই ঈশিতাকে আমরা আর এই বাড়ির বউ বলে মানি না। জাহানারা বেগম অসহায় হয়ে সব দেখছেন। তার যে এখন কিছুই করার নেই, এই ভয়টাই তো তিনি পাচ্ছিলেন। তার সব রাগ এখন ঈশিতার উপর। ওই মেয়েটার জন্যই সবকিছু এমন এলোমেলো হয়ে গেল। একটা সাজানো সংসার ফেলে উনি গেলেন কেরিয়ার ঠিক করতে। এখন তো এই সংসার টিকে থাকার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। কথায় আছে, কারো পশু আসতো কারো সর্বনাশ। এই কথাটা যেন আবার সত্য প্রমাণিত হলো। এত কিছুর মাঝেও ঐশীর কাছে সম্ভাবনার দ্বার খুলে গেছে। মুখোশ খুলে বাইরে আসছে তার আসল রূপ। ঐশী মনে মনে বলে, এবার এই সুযোগ কাজে লাগিয়ে আমি আয়ুষ ভাইকে নিজের করে নিব। আয়ুষ ভাইয়া তো ঈশিতাকে কখনো স্পর্শ পর্যন্ত করেনি। ওদের মধ্যে স্বামী স্ত্রী কিছুই হয়নি। আয়ুষ ভাইয়া এবার শুধু আমার হবে, শুধুই আমার। এসব কথা ভেবেই হাসলো ঐশী। এখন তার একটাই কাজ, যে কোনো মূল্যে আয়ুষকে নিজের দিকে প্রচারিত করা। তাহলে 16 কলা পূর্ণ হবে, সফল হবে তার পরিকল্পনা। ঈশিতা লন্ডনে এসে সবকিছুর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে, যদিও বা এসব করতে তার অনেক সময় লেগেছে। তবে তামিমের মামা এবং মামি ভীষণ ভালো মানসিকতার। তাদের সাথে মানিয়ে নিতে ঈশিতার মোটেও সমস্যা হচ্ছে না, বরং ভালোই লাগছে অনেক। তবে লন্ডন শহরে মানিয়ে নেওয়া তার জন্য কষ্টকর। গ্রামে বড় হয়ে ওঠা এক সাধারণ মেয়ের কাছে এত অত্যাধুনিক শহরে থাকার অভিজ্ঞতা একেবারেই ভিন্ন। ঈশিতা তো ভেবে পাচ্ছে না এই শহরে নিজেকে কিভাবে মানিয়ে নেবে। আদৌ পারবে তো? এর মাঝে তার ফোনে এলো জাহানারা বেগমের কল। ফোনটা রিসিভ করতেই জাহানারা বেগম ঈশিতাকে ভর্ৎসনা করে বলল, লোভী, স্বার্থপর মেয়ে, তোমার জন্য আমার সংসারটা ভেসে যেতে বসেছে। তুমি তো আমার সংসারে অলক্ষী হয়ে এসেছিলে, আর আমি তোমায় মাথায় তুলেছিলাম। তোমার কখনো ভালো হবে না, দেখে নিও। আমার ছেলেটাকে কষ্ট দিয়ে তুমি সুখী হতে পারবে না। বলে তিনি ফোন রেখে দেন। ঈশিতা কিছু বুঝে উঠতে পারে না, কিছু বলারও সুযোগ পায় না। জাহানারা বেগমের থেকে এমন কিছু আশা করেননি। মহিলাটা তাকে কতই না ভালোবাসতো। ঈশিতা এরপর আয়ুষকে ফোন করলো। আয়ুষ ফোনটা রিসিভ করতেই ঈশিতা জিজ্ঞেস করলো, কেমন আছেন আপনি? ওইদিকে পরিস্থিতি ঠিকঠাক তো? আমি ভালোই আছি, আর এখানকার পরিস্থিতিও ভালো। তুমি বলো, ওখানকার কি অবস্থা? লন্ডনে কোনো অসুবিধা হচ্ছে না তো? না, এদিকে সব ঠিক আছে। বেশ, তবে আর কি, তুমি নিজের ক্যারিয়ারে ফোকাস করো। এটাই তো চেয়েছিলে তুমি, যা চেয়েছো তাই পেয়েছো। এখন তুমি নিশ্চয়ই অনেক খুশি। এভাবে বলছেন কেন? তো কিভাবে বলবো? ঈশিতার ভীষণ খারাপ লাগলো। আবেগের বশে বলল, আমার কাজগুলো কি ভীষণ স্বার্থপর ছিল? এই প্রশ্ন তুমি আমাকে না করে নিজেকে করো, উত্তর পেয়ে যাবে। আপনারা আমায় ভুল বুঝছেন। কেউ তোমায় ভুল বুঝছে না। তুমি নিজের মতো থাকো। মনে করো, তুমি বিদেশে যাওয়ার পর থেকে আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে। এমন করে বলবেন না। আমি না বললেই বাস্তবতা বদলাবে না ঈশিতা। তুমি তো কখনো আমার সাথে সংসার করতে চাওনি, আর আল্লাহ হয়তো তোমার সেই চাওয়াটাই পূর্ণ করতে চলেছেন। আপনি একদম এমন ভাবে বলবেন না। সব ঠিক হয়ে যাবে। হয়তো। আমি ফিরবো।
আমার জন্য একটু অপেক্ষা করবেন? কত বছর অপেক্ষা করব? আজীবন? এমন বলবেন না। এ পর্যায়ে ধৈর্য হারালো আয়ুষ, রেগে বলল, তো কিভাবে বলবো? আর কোন ভাষায় কথা শুনতে চাও তুমি? তুমি কি মনে করো সব কিছু এতটাই সহজ? তুমি যেভাবে চাইবে সেভাবেই সব হবে। দুনিয়াটা তোমার মর্জি মতো চলবে না ঈশিতা। তোমার জন্য আজ আমার বাবা প্রথমবার আমার গায়ে হাত তুলেছে। আমাদের সংসারে অশান্তি হচ্ছে শুধু তোমার জন্য। আমি এত সব কিছু মেনে নিতে পারছি না। আমার এবার মুক্তি চাই এসব থেকে। মুক্তি? হ্যাঁ, মুক্তি। তুমি নিজের জীবন নিজের মতো গুছিয়ে নাও। আমি এভাবে দ্বিধা নিয়ে বাঁচতে পারবো না আজীবন। আমার শান্তি চাই। ঈশিতা স্তব্ধ, বিমর্ষ, তবে সে হার মানবে না। আয়ুষকে বলল, আমি জানি আপনি মুখে যাই বলুন আপনি আমার জন্য অপেক্ষা করবেন। আমি সেই আশাতেই রইলাম। আজ থেকে ঠিক 5 বছর পর আমি দেশে ফিরব। আপনাকে আমার জন্য অপেক্ষা করতেই হবে মিস্টার আয়ুষ, করতেই হবে। বলে ঈশিতা ফোন রেখে দেয়। আয়ুষ মাথায় হাত দিয়ে বসে পড়ে বিছানায়। তার কিছু ভালো লাগছে না, সবকিছু এলোমেলো লাগছে। ঐশী ঈশিতাকে ফোন দিল। ঈশিতা ফোন রিসিভ করতেই ঐশী বলল, তুমি এত স্বার্থপরতা কেন করছিস সীতা? কেন আয়ুষ ভাইকে এত দ্বিধায় রাখছো? তোমার সমস্যাটা কি? আয়ুষ ভাইকে সুখী হতে দিতে চাও না তুমি? তোমায় এসব বলতে বাধ্য নই। তুমি একটা লোভী স্বার্থপর মেয়ে, যে নিজের ছাড়া কারোর কথা ভাবেনি। আয়ুষ ভাইয়ের কথা তো নাই। তোমার সাথে এই পৃথিবীর কোনো পুরুষও সুখ হবে না। তুমি এক অভিশপ্ত নারী। বিদেশে গেছো, তোমার চরিত্র আর কয়দিন ঠিক থাকবে? তখন কি তোমার মতো দুশ্চরিতাকে আয়ুষ ভাইয়ের নিজের বউ হিসেবে মানবে, নাকি আমরা তোমার তালুকদার বাড়িতে বউ মানবো? আমার চরিত্র হেফাজত করার দায়িত্ব আমার। এই নিয়ে তোমায় ভাবতে হবে না। এটাই প্রথমবার জন্য আমি কিছু বললাম না, কিন্তু এরপর আমার সম্বন্ধে এমন কিছু বললে আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না। ঈশিতা লন্ডন থেকে নিজের পড়াশোনায় ফোকাস করে। তার লক্ষ্য এখন একজন ভালো ডাক্তার হওয়া। তবে সে নিয়মিত আয়ুষের সাথে কল দিয়ে তার খোঁজ খবর নেয়। আয়ুষকে বারংবার বলে তার জন্য অপেক্ষা করতে। আয়ুষও ঈশিতার সামনে এই বিষয়ে কম কথা বলার চেষ্টা করে। এদিকে ঐশী বুঝতে পারে আয়ুষ ঈশিতাকে ভালোবাসে এবং তার সাথে সংসার করতে চায়। তাই ঐশীর মনে আয়ুষকে নিজের করে নেওয়ার ভাবনা ঘোরাফেরা করলেও সে নিজেকে সামলে নেয়। জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না, এটা ঐশী খুব ভালো করে জানে। তবে সে হাল ছাড়ে না। ঐশী শুধু অপেক্ষা করতে থাকে যে কবে আয়ুষের মন থেকে ঈশিতা মুছে যাবে এবং সে সেই স্থান পূরণ করতে পারবে। তবে আয়ুষের মনে ঈশিতা ছাড়া যেন আর কোনো ভাবনাই নেই। ঐশী তাই তো একদিন অবলীলায় আয়ুষকে কল্পনা করে বলে, তোমার মনে বা জীবনে কি আমি কখনো ঠাঁই পাবো না আয়ুষ ভাইয়া? সবসময় এইভাবেই থাকতে হবে? আমি যে তোমার দ্বিধায় বাঁচি আয়ুষ ভাইয়া। 5 বছর পর তালুকদার বাড়ির মধ্যে দিয়ে অনেক হাওয়া বয়ে গেছে। এই 5 বছরে পরিস্থিতি বদলেছে অনেক। গুলশানীরা বেগম এখন অনেকটাই শয্যাশায়ী হয়ে গেছেন। সাংসারিক ব্যাপারে এখন আর তার কোনো আগ্রহ নেই। আলতাফ তালুকদারও বয়সের ভারে নুয়ে গেছেন। এখন তিনি ব্যবসার দায়িত্ব আয়েশের উপর ছেড়ে দিয়েছেন। আয়েশও নিজের চাকরির সামনে ব্যবসায় যতটা পাচ্ছে সময় দিচ্ছে। ঐশীর জীবন যেন এক জায়গায় আটকে আছে। এখনো সে আয়েশের প্রতীক্ষায় বসে আছে। পড়াশোনা শেষ করে এখনো সে অবিবাহিত বসে আছে আয়েশের জন্য। আয়ুষকে পাওয়ার জন্য কখনো কোনো কূটনীতিও অবলম্বন করেনি, শুধু তার জন্য প্রতীক্ষা করে গেছে। ঐশীর দৃঢ় বিশ্বাস একসময় আয়ুষ তার প্রতি সদয় হবে, কিন্তু এই 5 বছরে অন্তত এক সেটা হয়নি। এদিকে জাহানারা বেগম এখন সংসারের সর্বময়ী কর্ত্রী। এখন তিনি অজানা কারণে ঐশীর বিয়ে দিতে উদ্যত হয়েছেন। তিনি চাইছেন ঐশী বিয়ে করে নিক। নিজ উদ্যোগে ঐশীর জন্য ছেলেও দেখেছেন, যদিও বা ঐশী সব ছেলেকেই কৌশলে এড়িয়ে যাচ্ছে। কিন্তু জাহানারা বেগম যেভাবে উঠে পড়ে লেগেছে, তখন যে তিনি ঐশীর বিয়ে দেবেন এটা অনেকটাই নিশ্চিত হয়ে উঠেছে। আজ ঐশী গুলশানীরা বেগমের পাশে বসে তাকে কোরআন পাঠ করে শোনাচ্ছে। ঐশী সুমিষ্ট কণ্ঠে কোরআন পাঠ শুনে গুলশানীরা মন্ত্রমুগ্ধ হয়ে চেয়ে আছেন। ঐশীর কোরআন পাঠ শেষ করার পর গুলশানীরা বেগম বলে ওঠেন, তোকে কিছু বলতে চাই ঐশী। জি দাদি, বলো। তুই আর কদিন এমন সন্ন্যাসীর মতো জীবনযাপন করবি? এবার একটু নিজের কথা ভাব। একটা ভালো ছেলে দেখে। এটা সম্ভব নয় দাদি। কেন সম্ভব নয়? আয়ুষের অপেক্ষায় আর কতদিন বসে থাকবি তুই? এতদিনও কি বুঝিসনি যে আয়ুষ তোর হবার নয়? ঐশী নিশ্চুপ থাকে, অনেকক্ষণ চুপ থেকে তারপর বলে, মন থেকে কিছু চাইলে আল্লাহ সেই ইচ্ছাটা অবশ্যই পূরণ করে। তুই ভুল করছিস ঐশী। দ্বিধার মধ্যে জীবন কাটাচ্ছিস তুই। শেষে দেখবি তোর জীবন শূন্যতায় ভরে যাবে।
আমি শূন্যতার সাথেই মানিয়ে নিব। তবে আয়ুষ ভাইয়া ছাড়া অন্য কারোর সাথে আমি সংসার, এটা আমি ভাবতেও পারি না দাদি। আর আমার চিন্তা, অন্যায় কি? আমি তো কখনো জোরপূর্বক আয়ুষ ভাইয়ার জীবনে প্রবেশ করতে চাইনি, শুধু অপেক্ষা করে গেছি। সেটা প্রয়োজন আজীবন করে যাবো। জানি না আল্লাহ তোকে কতটা ধৈর্য দিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছে, তবে আমার পরামর্শ এটাই, এই দ্বিধার জীবন তুই ছেড়ে দে। এটা মেনে নে যে আয়ুষ তোর হবার নয়। যদি আয়ুষ ভাইয়া নাই হয় তো ঠিক আছে, কিন্তু অন্য কারোর হব না আমি। ঐশীর এহেরো জেদের কাছে পরাজয় স্বীকার করে নেন গুলশানেরা বেগম। এমনিতেও এখন তার জীবনের শেষ সময় চলছে, তাই এখন আর তিনি এসব দুনিয়াদারি বিষয়ে চিন্তা করতে চান না। আগে আয়ুষ ঈশিতা এসব নিয়ে কথা বললেও এখন এসব আর করেন না। সংসারের বিষয়েও মাথা ঘামান না। শেষ জীবনটা আল্লাহর আরাধনা করে কাটাতে চান তিনি। তবে ঐশীকে নিয়ে তার চিন্তার শেষ নেই। সে যে তার ছেলের রেখে যাওয়া আলামত, তাই তিনি বেঁচে থাকতে ঐশীর একটা ব্যবস্থা না করে গেলে মৃত্যুর পর কিভাবে নিজের ছোট্ট ছেলে আর বৌমার মুখোমুখি হবেন, এই চিন্তায় তাকে কুড়ে কুড়ে খায় প্রতিটা মুহূর্তে। তাই তো তিনি আল্লাহর কাছে প্রতিনিয়ত ঐশীর সুবুদ্ধি চেয়ে দোয়া করেন। তিনি চান মেয়েটার ভাগ্যে যেন এক পশলা সুখের আগমন হয়। জাহানারা বেগম আজ নিজের হাতে রান্না করেছেন, তাও হরেক রকমের পদ। তাকে এত সব রান্নায় ব্যস্ত দেখে আয়ুষ প্রশ্ন করে, আজ হঠাৎ এত স্পেশাল আয়োজন কেন মা? কোনো স্পেশাল কিছু কি আছে? তেমন কিছু না। যাই হোক, কাল রাতে আমার ঈশিতার সাথে কথা হলো। তুই নাকি 1 সপ্তাহ থেকে ওর সাথে কথা বলছিস না। এসবের কারণ কি আয়ুষ? মেয়েটার সাথে এমন করছিস কেন? ও তোকে কত ভালোবাসে, এত দূর বিদেশে গিয়েও তোকে ভুলে যায়নি, আর তুই এমন করছিস? ঈশিতার কিছু সিদ্ধান্ত আমি মেনে নিতে পারিনি মা। ও লন্ডনে নিজের এত সুন্দর ক্যারিয়ার ছেড়ে দেশে ফিরতে চায়, এটা কি ঠিক বলো? কেন ঠিক নয়? ও কি আজীবন বিদেশে পড়ে থাকবে? এদেশে থেকেও তো ভালো কিছু করা যায়। ও এসে বা সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিক। আমি আর কতদিন একা হাতে সবটা সামলাবো? আয়ুষ প্রত্যুত্তরে কিছু বলল না। জাহানারা বেগম রান্না করতে করতে মনে মনে বললেন, ঈশিতাকে ফিরতেই হতো। ওই ঐশীর ব্যবহার আমার মোটেই সুবিধার লাগছে না। এতদিন ধরে ওর বিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু বিয়ে করছে না। নিশ্চয়ই আমার ছেলের ঘাড়ে ঝুলে বসার পরিকল্পনা নিয়ে আছে। এটা আমি কিছুতেই হতে দিব না। সেজন্য ঈশিতাকে তো ফিরতেই হতো। হঠাৎ বাড়ির কলিং বেল বেজে ওঠে। ঐশী ড্রয়িং রুমে থাকায় সে শুনতে পেয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই হতবাক হয়ে তাকিয়ে রইল। বিস্ময়ে সুরে বলল, তুমি? হ্যাঁ আমি আবার ফিরে এলাম নিজের সংসারে, নিজের স্বামীর কাছে। ঐশীকে পাশ কাটিয়ে ঈশিতা তালুকদার বাড়িতে প্রবেশ করলো। জাহানারা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে বললেন, কে এলো রে? ঈশিতাকে দেখে তিনি খুশি হয়ে বললেন, তুমি এসে গেছো ঈশিতা? এসো এসো, তোমার জন্যই তো এত আয়োজন করছি। বড় আম্মু, তুমি কি জানতে ঐশী আজ ফিরবে? তাহলে আমাদের বলনি কেন? বলার প্রয়োজন মনে করিনি, তাই। ঐশীর মুখ থমথমে হয়ে যায়। ঈশিতা বলে, আরে না, আমি চেয়েছিলাম সবাইকে সারপ্রাইজ দিতে, এজন্য মাকে নিষেধ করেছিলাম সবাইকে জানাতে। মা ও কোথায়? ও মানে আয়ুষ, ও তোর রুমে। যাও গিয়ে ওকে অবাক করে দাও। ঈশিতা আয়ুষের রুমের দিকে পা বাড়ায়। ঐশী ঈশিতা যাওয়ার পরে তাকিয়ে থাকে। জাহানারা বেগম বলেন, যাক, এতদিনে আমার বাড়ির বউ বাড়িতে ফিরলো। এখন আমি নিশ্চিন্তে থাকতে পারবো। চারদিকে যা চিরশকুনের নজর আমার ছেলের দিকে। ঐশী বুঝলো কথাটা তাকে উদ্দেশ্য করেই বলা, তবে সে কোনো প্রতিক্রিয়া দেখলো না। ঈশিতা গিয়ে দাঁড়ালো আয়ুষের দরজার সামনে। দরজায় নক করার কিছুক্ষণ পর আয়ুষ দরজা খুলে ঈশিতাকে দেখে ভূত দেখার মতো চমকে গেল। ঈশিতা হেসে বলল, সারপ্রাইজ। আয়ুষকে প্রথমে খুশি লাগলেও হঠাৎ তার মুখ গম্ভীর হয়ে গেল। রেগে এসে ঈশিতার মুখের উপরে দরজা লাগিয়ে দেয়। ঈশিতা স্তব্ধ। আয়ুষ চিৎকার করে বলল, কেন এসেছো এখানে তুমি? লন্ডনে ফিরে যাও আবার। তোমাকে আমি চাই না। আয়ুষ যে ঈশিতাকে চায় না, এই কথাটা ঈশিতা মেনে নিতে পারছে না। ঈশিতার মুখে আধার নেমে এলো, চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। অভিমান ভরা কণ্ঠে ঈশিতা বলে উঠল, আমার সাথে এমন করছেন কেন আয়ুষ? 1 সপ্তাহ থেকে আমার সাথে কোনো কথা বলছেন না, আমাকে এড়িয়ে চলছেন। আজ ভেবেছিলাম আমাকে দেখে ভীষণ খুশি হবেন, কিন্তু আপনি এমন ব্যবহার করছেন। আমি কি জানতে পারি আমার দোষটা কোথায়? আয়ুষ নিজেকে ধাতস্থ করার চেষ্টায় রত হয়। ধীর গলায় বলে, আমি কোনো কথা বাড়াতে চাইছি না, তুমি যাও এখান থেকে। তোমার উপস্থিতি আমার সহ্য হচ্ছে না। যাব না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। আয়ুষ রেগে দরজা খুলে বের হয়। ঈশিতাকে কিছু বলার সুযোগ না দিয়ে ঈশিতার হাত ধরে তাকে দূরে নিয়ে গিয়ে বলে, তোমায় আমি বলেছিলাম না তোমায় আর দেশে ফিরতে হবে না? তাহলে কেন ফিরলে তুমি? আমাকে শান্তিতে থাকতে দেখে তোমার ভালো লাগছিল না বুঝি? এই জন্য আমার লাইফটা হেল করতে চলে এসেছো? আপনি এমন ভাবে কথা বলছেন কেন আয়ুষ? তুমি জানো না কিছু?
আর কত নাটক করবে তুমি? 5 বছর ধরে আমার সাথে অনেক নাটক করেছো। আমি বোকা ছিলাম, তাই তোমার নাটকগুলো সত্যি ভেবেছিলাম। তবে এখন আমার চোখ খুলে গেছে। তোমায় আর নিজের ত্রিসীমানায় দেখতে ইচ্ছে করছে না। তোমায় স্পর্শ করতেও আমার ঘৃণা লাগছে, বিশ্বাস করো। যাই হোক, তুমি এসেছো একদিক দিয়ে ভালোই হয়েছে। আইনত এবং সামাজিক মতে তুমি এখনও আমার স্ত্রী। এই সম্পর্কটার জন্যই তোমার এখন অধিকার আছে আমার জীবনে। তবে এই অধিকার আর থাকবে না। এবার আমি তোমাকেও মুক্তি দেব আর নিজেও এই ছেলে খেলার বিয়ে থেকে মুক্তি পাবো। নিজের জীবন নতুন করে শুরু করতে পারবো। এসব কি কথা বলছেন আপনি আয়ুষ? কেন করছেন এমন? আয়ুষ ঈশিতার কথার কোনো উত্তর না দিয়ে নিজের রুমের দিকে চলে যায়। ঈশিতা আয়ুষকে ডাকতে থাকে, কিন্তু সে কোনো সাড়া দেয় না। ঈশিতা সেখানে বসে কাঁদতে থাকে। আয়ুষ দূর থেকে ঈশিতাকে কাঁদতে দেখে। তার ইচ্ছা হয় কাছে এসে ঈশিতাকে জড়িয়ে ধরে তাকে সামলাতে, কিন্তু সে নিজেকে দমিয়ে রাখে। আয়ুষ দ্রুত নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে সে ওখানে বসে পড়ে। এতক্ষণ অনেক কষ্টে নিজের কান্না আটকে রেখেছিল সে, তবে এবার আর পারল না। আয়ুষ এবার নিজেও কান্নায় ভেঙে পড়ল। ঈশিতার উদ্দেশ্যে বলল, কেন ঈশিতা, কেন এভাবে ঠকালে কেন আমায়? আমি তো 5 বছর তোমার অপেক্ষায় বসেছিলাম, তোমার জন্য কত স্বপ্ন সাজিয়েছিলাম, আর তুমি এভাবে আমার সব স্বপ্ন ভেঙে দিলে। কি কমতি ছিল আমার মাঝে যে এভাবে তুমি আমায় ধোঁকা দিলে? তোমার ওই চোখের জলে আমি আর ভুলবো না, আর না। টিনা তামিমের মামাতো বোন। লন্ডনের একটা বিলাসবহুল হোটেলের অবস্থান করছে সে বর্তমান। হঠাৎ তার ফোনে কাঙ্ক্ষিত নম্বর থেকে ফোন এলো। টিনা হাস্যজ্জ্বল মুখে ফোনটা রিসিভ করলো। রিসিভ করেই বলল, হ্যালো ব্রো, কেমন আছো? আই এম ফাইন। তোর কি খবর? আমার খবর জানবে নাকি তুমি যেই খবর জানতে কল দিয়েছো সেসব জানাবো? তুই তো বুদ্ধিমতী, তাই আমাকে নিশ্চয়ই তোকে কিছু বুঝিয়ে দিতে হবে না। যাই হোক, মিশন কমপ্লিট। তোমার কথা মতো আমি ঈশিতার বর আয়ুষের ফোনে তোমার আর ঈশিতার কিছু ঘনিষ্ঠ ছবি পাঠিয়ে দিয়েছি, সাথে তোমাদের ওই ড্রামের পার্টিটাও। তামিম মৃদু হাসে। 1 বছর আগে সে যখন লন্ডন গেছিল, তখন বাসায় একটা অনুষ্ঠানে তারা ড্রামায় অভিনয় করেছিল। সেখানে ঈশিতা ছিল নায়িকা এবং সে ছিল নায়ক। সেসবই টিনা রেকর্ড করে রেখেছিল। আর এখন সুযোগ বুঝে সেসব ব্যবহার করে আয়ুষ ও ঈশিতার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করছে তারা দুজন মিলে। টিনা তামিমকে বলে, তবে আমি বুঝতে পারছি না ব্রো, তুমি ওই ঈশিতার মধ্যে এমন কি পেলে যে একটা বিবাহিত মেয়ের সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছো? আমি এসব করতাম না, কিন্তু তুমি এমনভাবে অনুরোধ করলে যে না করেও থাকতে পারলাম না। মিস্টার আয়ুষ তালুকদারের সামনে সবটা এমনভাবে পোট্রে করলাম যে উনি মনে করছে তুমি আর ঈশিতা, তোমরা দুজন ওনাকে ঠকাচ্ছ, আর ঈশিতা তোমার সাথে কোনো না কোনো সম্পর্কে আছে। ঈশিতাকে আমি সেই জবে প্রথম দেখেছি তখন থেকে পছন্দ করি, কিন্তু ও তখন অনেক ছোট ছিল, জন্য নিজের মনের কথা বলতে পারিনি। ওকে আমি এতটা ভালোবেসেছি যে ও ছাড়া অন্য আর কারোর দিকে কখনো নজরই দেইনি আমি। যদি ওই আয়ুষ লোকটা মাঝখানে চলে না আসতো, তাহলে এতদিন আমি ঈশিতাকে নিজের করে নিতাম। কিন্তু যাই হোক, এখন তো সময় আছে, যে কোনো মূল্যেই আমি ঈশিতাকে নিজের করে নেব। তার জন্য যা করতে হয় করব। আমিও যথাসাধ্য তোমায় সাহায্য করব। বলে টিনা ফোন রেখে দেয়। ফোন রেখেই বলে, ঈশিতা, তুমি বড্ড লাকি যে তামিম ব্রো তোমায় ভালোবাসে। আমার মনে হয় তামিম ব্রোয়ের থেকে ভালো তোমাকে আর কেউ বাঁচতে পারবে না। তাই আমি নিজের কাজ নিয়ে একটুও আফসোস করছি না, বরং আমি খুশি হব যদি তোমার সংসার ভেঙে যায় আর তামিম ব্রো তোমাকে পায়। বিনিময়ে আমিও তো তামিম ব্রো এর বেস্ট ফ্রেন্ড নাহিদকে পাবো। তামিম ব্রো তো বলেছে তোমার সংসারটা ভাঙতে পারলেই নাহিদের সাথে আমার সেটিং করিয়ে দেবে। তার জন্য এতটুকু তো আমি করতেই পারি। বলে টিনা নিজের ফোনে নাহিদের একটা ছবি বের করে শুয়ে পড়লো বিছানায়। ঈশিতা জাহানারা বেগমের রুমে এসে বসেছে। জাহানারা বেগম ঈশিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি জানি না আয়ুষ তোমার সাথে এমন কেন করছে, তবে তুমি কোনো চিন্তা করবে না, দেখবা সব ঠিক হয়ে যাবে। ও হয়তো একটু অভিমান করেছে, এতগুলো বছর পর তুমি ফিরলা আর বাড়িতে এই পরিস্থিতি। যাই হোক, কতক্ষণ আর না খেয়ে থাকবে? চলো খেয়ে নেবে। আমার খেতে ইচ্ছে করছে না মা। না বললে তো আমি শুনবো না। এসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি।
বলে জাহানারা বেগম ভাত নিয়ে এসে ঈশিতাকে খাইয়ে দেয়। ঈশিতা যেন জাহানারা বেগমের মাঝে নিজের মাকে খুঁজে পায়। জাহানারা বেগমকে জড়িয়ে ধরে বলে, আমার জন্যই সবকিছু এমন হয়ে গেছে তাই না মা? আমি যদি বিদেশে না যেতাম তাহলে আপনার ছেলে এভাবে আমার উপর রাগ করে থাকতো না। আমার শ্বশুর মশাই, দাদি, শাশুড়ি সবার মন আমি জয় করতে পারতাম। এখন এসব বলে তো কোনো লাভ নেই বৌমা। আগে যা হয়েছে তা অতীত, তা আমরা বদলাতে পারবো না। কিন্তু এখন যা হবে তা আমাদের হাতেই রয়েছে। তুমি এখন চেষ্টা করো নিজের স্বামীর মন জয় করার, এই বাড়িতে নিজের অবস্থানটা শক্ত করার। ঈশিতা মাথা নাড়ায়। জাহানারা বেগম বলেন, আয়ুষ তোমার উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে না। তুমি শুধু কেরিয়ার নিয়ে আর এত না ভেবে সংসারে মন দাও। আমি আর ক্যারিয়ার নিয়ে ভাবছি না, আমি এখন শুধু আমার স্বামী সংসার নিয়ে ভাবছি। আগে নিজের স্বামী সংসার ঠিক করব, তারপর ক্যারিয়ার। আমি জানি না আয়ুষের কি হয়েছে, তবে আমি ওর সব অভিমান, সব রাগ মুছে দিব। আয়ুষের বদলে যাওয়া ব্যবহার ঈশিতাকে অবাক করেছে। সে বারবার গেছে আয়ুষের সাথে কথা বলার জন্য, কিন্তু আয়ুষ তাকে ফিরিয়ে দেয়। ঈশিতা বুঝে উঠতে পারে না কি তার সমস্যা, কেন সে এমন অবহেলা করছে। তবে ঈশিতা ঠিক করে নিয়েছে, সে যে করেই হোক আবার আয়ুষের মন জয় করবেই। এটা যতই কঠিন কাজ হোক সে করবেই। ঈশিতার এসব ভাবনা থেকে সিদ্ধান্ত নিল আজ সে বাড়ির সবার জন্য রান্না করবে। এতে শুধু আয়ুষ নয়, বাকি সবার মন জয় করতে পারবে। যে ভাবা সেই কাজ। যে এই ভাবনা থেকেই আয়ুষ সহপরিবারের সবার জন্য রান্না করতে লাগলো ঈশিতা। বিভিন্ন রকম রান্না করলো একা হাতে। ঈশিতা ভাবলো এই রান্না দিয়েই সবার মন জয় করা সম্ভব। তবে সে হোঁচট খেলো যখন এত কষ্ট করে রান্না শেষে সে সবাইকে পরিবেশন করতে গেল। আলতাফ তালুকদার তো ঈশিতাকে দেখে রেগে গেলেন। জাহানারা বেগমকে রাগ দেখিয়ে বললেন, এসব রান্না কি এই মেয়েটা করেছে? জাহানারা বেগম মাথা নাড়ালেন। আলতাফ তালুকদার রেগে বলল, তোমার সাহস কি করে হয় এমনটা করার? কি করে ভাবলে তুমি যে তোমার রান্না করা খাবার আমরা খাবো? আমরা কেউ এই খাবার স্পর্শ করব না। খাবারের উপর এভাবে রাগ দেখাতে নেই আলতাফ, আল্লাহ নারাজ হন। তুমি যাই বলো না কেন আম্মা, আমি এই মেয়ের হাতের পানিও স্পর্শ করব না। বলে আলতাফ তালুকদার উঠে চলে যান। ঈশিতার দু চোখ বেয়ে গড়িয়ে পড়তে থাকে নোনা জল। গুলশানারা বেগম রাগ করে বলেন, এই মেয়ে, তুমি রান্না করতে গেলে কেন? তোমার জন্য আমার ছেলেটা না খেয়ে রইলো, কিন্তু আমি তো আর অন্ন নষ্ট করতে পারবো না। এই ঐশী, চল আমরা অল্প খেয়ে উঠে পড়ি। ঐশী মাথা নাড়ালো। দুজনে অল্প পরিমাণে খেয়ে উঠে পড়লো। সবার এমন ব্যবহারে একদম আশা করেনি ঈশিতা। সে ভেবেছিল তার প্রথমবার রান্না সবাই বেশ আয়েশ করে খাবে, কিন্তু সবার থেকে যা ব্যবহার পেল তা অবিশ্বাস্য। জাহানারা বেগমের ঈশিতাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি একদম চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। দেখো, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। আর যাই হোক না কেন, আয়ুষ তো আজ তোমার রান্না খেয়ে ভীষণ খুশি হবে, দেখে নিও। আয়ুষের সব রাগ জল হবে। পরিবারের বাকি সবাই একটু বেশি রেগে আছে, তাই হয়তো সময় লাগবে, কিন্তু আয়ুষ আজই একদম আবার আগের মতো তোমায় কাছে টেনে নেবে, এটা আমার বিশ্বাস। শাশুড়ির কথায় ভীষণ ভরসা পেল ঈশিতা। তার মনে হলো এবার বুঝি সব ঠিক হয়ে যাবে। আয়ুষ তো প্রায়ই বলতো ঈশিতার সাথে একটা সুখের সংসার সাজাতে হয় যায়। এবার ঈশিতার নিজে থেকে এত কিছু করছে, জানলে তার থেকে খুশি আর কেউ হবে না। ঈশিতার বাকি দিনগুলো চলে গেল আয়ুষের অপেক্ষায়। এজন্য সে নিজেও না খেয়ে রইল। উদ্দেশ্য আয়ুষ ফিরলে সব মান অভিমান মুছে দুজনে মিলে একসাথে খাবে। জাহানারা বেগমও ঈশিতার এই সিদ্ধান্তে বড্ড খুশি। খুশির জোয়ার বইছে তার মনের মাঝে। তিনি তো সবসময় এটাই চেয়েছিলেন যে ঈশিতা এবার সংসারী হোক, তাদের মাঝে সব সমস্যা মিটে যাক। যাই হোক, দুপুরে ক্লান্ত হয়ে বাসায় ফিরল আয়ুষ। আয়ুষ কলিং বেল চাপতেই ঈশিতা গিয়ে নিজে দরজা খুলে তাকে হাসি মুখ উপহার দিল, কিন্তু আয়ুষ তাকিয়ে রইল থমথমে গম্ভীর মুখে। ঈশিতার এটা ভালো লাগলো না। তার সমস্ত খুশিও যেন মিলিয়ে গেল। আয়ুষ ঈশিতাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকলো। আয়ুষ সামনে এগোতে নিতেই ঈশিতা সাহস করে বলল, আমি আজ নিজের হাতে আপনার জন্য অনেক কিছু রান্না করেছি, আপনি খাবেন তো? আয়ুষ ঈশিতার কথা শুনে দাঁড়িয়ে পড়ল। ঈশিতার মনে আশার সঞ্চার হলো। সে খুব সুন্দর করে থালায় খাবার বাড়লো আয়ুষের জন্য। অতঃপর তার দিকে খাবার বাড়িয়ে দিয়ে বলল, এই নিন, খান। আয়ুষ কিছুক্ষণ চুপ করে দেখলো, তারপর এমন এক কাণ্ড করে বসলো যা ঈশিতা কল্পনা তো করেনি। এক মুহূর্তে সব খাবার ছুটে মারলো দূরে। চিৎকার করে বলল, কোন সাহসে তুমি আমার জন্য খাবার করেছো? কি ভেবেছোটা কি তুমি? তোমার মতো দুশ্চরিত্রার মেয়ের হাতে রান্না আমি খাবো? আয়ুষ, এসব কি বলছেন আপনি? আমি দুশ্চরিত্রা? জাহানারা বেগম, আলতাফ তালুকদার, গুলশানা বেগম, ঐশী সবাই ছুটে এলো আয়ুষের চিৎকার শুনে।
জাহানারা বেগম এসে বললেন, কি হয়েছে আয়ুষ, এভাবে চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না তো কি? এই মেয়েটার এত অডাসিটি হয় কিভাবে? আমার জন্য কেন রান্না করেছো? ও তো স্ত্রী আয়ুষ। কিসের স্ত্রী? যেই মেয়ে বিদেশে গিয়ে আমার অলক্ষ্যে অন্য ছেলের সাথে সম্পর্কে জড়ায়, তাকে আমি স্ত্রীর মর্যাদা দেব? আমার নামে এসব বাজে কথা বলা বন্ধ করুন। কিসের ভিত্তিতে এসব বলছেন আপনি? আমি চাইনি সবাইকে এসব দেখাতে, কিন্তু তোমার এই অভিনয় দেখে আমি আর চুপ থাকতে পারলাম না। বলে সে সবাইকে তামিম ও ঈশিতার কিছু ছবি আর সাথে সেই ড্রামার ভিডিওটাও দেখায়। এটা দেখে ঈশিতা স্তব্ধ। জাহানারা বেগম বলেন, ছি ঈশিতা, ছি, আমি কত বিশ্বাস করেছিলাম তোমায়, আর তুমি সেই বিশ্বাসের এই প্রতিদান দিলে। দেখলে তো জাহানারা, এই জন্য আমি শুরু থেকে এই মেয়েকে পছন্দ করি না। তোমরা মা ছেলে তো এই মেয়েকে নিয়েই অনেক আধিক্যতা দেখিয়েছো, এবার বোঝো তার ফল। বিদেশ যাওয়ার আগে তো খুব বড় বড় কথা বলেছিলে যে তোমার চরিত্র হেফাজতে রাখার দায়িত্ব তোমার, এইটার নমুনা। আয়ুষ, তুই দাঁড়িয়ে আছিস কেন? এখনই এই পাপটাকে এই বাড়ি থেকে দূর কর। ওর ত্রিসীমানা থাকতেও আমার ঘৃণা হচ্ছে। এই জন্য বলছিলাম বউকে বিদেশে না পাঠাতে। এবার দেখছিস তো এর পরিণাম। আপনারা বিশ্বাস করুন, এই সব কিছু মিথ্যে। আমার আর তামিম ভাইয়ের মধ্যে এমন কিছু নেই। একদম মিথ্যা কথা বলবে না। আমি তোমার লেখা ডায়েরি পড়েছি, তুমি সেখানে লিখেছো তুমি তামিমকে পছন্দ করো। হ্যাঁ, করতাম পছন্দ, কিন্তু সেটা বিয়ের আগে। বিয়ের পরে আমি ওনাকে সেই নজরে আর দেখি না। একটার পর একটা মিথ্যে শুধু বলেই যাচ্ছ। মা, আপনি অন্তত আমায় বিশ্বাস করুন। জাহানারা বেগম একটা অবিশ্বাস্য কাহিনী করে বসেন। ঠাস করে থাপ্পড় মারেন ঈশিতাকে আর বলেন, তোমাকে বিশ্বাস করাই জীবনের সব থেকে বড় ভুল ছিল আমার। দূরে যাও আমার থেকে, আমার ঘৃণা হচ্ছে তোমায় দেখে। মা, আপনিও। খবরদার আমার মা বলে ডাকবে না। আয়ুষ, তোকে এই দুশ্চরিত্রা মেয়ের সাথে সংসার করতে হবে না, তুই একে ডিভোর্স দে। আয়ুষ ঈশিতার হাত শক্ত করে ধরে বলে, হ্যাঁ মা, এবার তাই করব। আমি আপনাকে ডিভোর্স দিব না। আমাকে একটা সুযোগ দিন নিজেকে নির্দোষ প্রমাণ করার। আর কত সুযোগ দেব তোমায়? 5 বছর যথেষ্ট সুযোগ দিয়েছি আমার জীবন নষ্ট করার, আর নয়। আমাকে শুধু 72 ঘন্টা সময় দিন। এই 72 ঘন্টার মধ্যে আমি প্রমাণ করে ছাড়বো আমি কোনো অন্যায় করিনি। এটা ঈশিতার চ্যালেঞ্জ। ঈশিতার রুমে এসে দরজা লাগিয়ে বসে আছে। সবার এত অপমান, এত গঞ্জনা তার মনকে বিষিয়ে তুলেছে। নানা খারাপ চিন্তা মাথায় আসছে, কিন্তু ঈশিতা নিজেকে সামলে রাখলো। জোরে শ্বাস নিয়ে বলল, আমার এখন কোনো ভুল সিদ্ধান্ত নিলে চলবে না। আগে সবার সামনে এটা প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে আমি সম্পূর্ণ নির্দোষ। তারপর কোনো সিদ্ধান্তে পৌঁছতে হবে। ঈশিতা আয়ুষের দেখানো সমস্ত ভিডিওর কথা ভাবতে লাগলো। ঈশিতা খেয়াল করে যে আয়ুষ ফেসবুকে মেসেঞ্জারে ওই ভিডিও এবং ছবিগুলো দেখাচ্ছিল, আর এসব টিনার আইডি থেকে তাকে পাঠানো হয়েছে। ঈশিতা বোকা বনে গেল। এতক্ষণ তো এই কথাটা মাথাতেই আসেনি। টিনা আমার সাথে এমন কেন করলো? ওর সাথে তো আমার কোনো শত্রুতা নেই। ঈশিতা কিছুক্ষণ ভাবতে লাগলো। হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি এলো। সেদিন যে তারা নাটক করেছে এই তথ্য তো টিনার বাবা মা জানে। ঈশিতাকে তো টিনার বাবা মা ভীষণ আপন করে নিয়েছে, একদম নিজের মেয়ের মতোই রেখেছেন। তারা নিশ্চয় সব জানলে ঈশিতার পক্ষেই কথা বলবে। টিনার সব চক্রান্ত তখন ফাঁস হয়ে যাবে। কিন্তু এর মাঝে ঈশিতার মনে এই চিন্তা এলো যে টিনা কেন তার কোনো ক্ষতি করতে যাবে। তার সাথে তো ঈশিতার কোনো পার্সোনাল শত্রুতা নেই, বরঞ্চ তাদের মধ্যে সম্পর্ক বেশ স্বাভাবিক ছিল। হিসাবগুলো কেন জানি মিলতে চাইছে না। কি স্বার্থ থাকতে পারে টিনার এসব করার পেছনে? ঈশিতা ভেবে পেল না, তবে তার হাতে এখন এত কিছু ভাবার সময় নেই। আপাতত তাকে সবার সামনে নিজের নির্দোষ প্রমাণ হওয়ার পেশ করতে হবে, তারপর বাকি কিছু। আয়ুষ সোফায় একদম মন খারাপ করে বসে আছে। জাহানারা বেগম আয়ুষের কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে বলল, আমি বুঝতে পারছি তোর মধ্যে দিয়ে এখন কি বয়ে যাচ্ছে। তোর মনের অবস্থাটা আমি বুঝতে পারছি আয়ুষ। আমি নিজেও ভাবতে পারিনি সেটা এমন একটা কাজ করবে, এভাবে তোকে ধোকা দিবে। প্লিজ মা, এসব আর বলো না। আমার আর এসব শুনতে ভালো লাগছে না। তোকে শুনতে হবে আমার কথা। দেখ বাবা, ঈশিতাকে তুই যথেষ্ট সময় দিয়েছিস। এই 5 বছর তোকে অপেক্ষা করানোর পর এখনো এইসব ধোঁকাবাজির উপহার দিচ্ছে। এটা আমি মানতে পারছি না। 72 ঘন্টা পর যদিও নিজেকে নিরপরাধ প্রমাণ করতে না পারে, তাহলে কিন্তু তুই ওর উপর একটুও দয়া দেখাবি না। ওকে তোর জীবন থেকে আর এই বাড়ি থেকে একদম দূর করে দিবি। আমি এমনই করব মা। ওকে অনেক সুযোগ দিয়েছি। 5 বছর ওর জন্য অপেক্ষা করে নিজের জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট করেছি, কিন্তু আর না। এবার আমি সব কিছুর একটা হেস্তনেস্ত করেই ছাড়ব। আমায় একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতেই হবে।
ঈশিতা টিনার বাবা মায়ের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে, কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হচ্ছে। তাদের ফোনেও পাওয়া যাচ্ছে না এবং সোশ্যাল মিডিয়াতেও তাদের পাওয়া যাচ্ছে না। ঈশিতা জল্পনায় হতাশ। ঈশিতার হাতে আর সময় মাত্র 2 দিন। এই 2 দিনের মাঝে তাকে নিজের নিরপরাধ হওয়ার প্রমাণ দিতে হবে, নাহলে হয়তো আয়ুষ কোনো বড় ডিসিশন নিয়ে নেবে, যা অবশ্যই তার জন্য ভালো কিছু বয়ে আনবে না। ঈশিতা বুঝতে পারছে আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে এর পেছনে তার নিজেরও অনেক দায় আছে। বিয়ের পর থেকে আয়ুষ তার সাথে স্বাভাবিক হতে চাইলেও সে নিজের জেদ বজায় রেখেছে। তাছাড়া যেভাবে সে তামিমের কাছে সবসময় সাহায্য চেয়েছে সেটাও আয়ুষের খারাপ লাগতে পারে। তার উপর ঈশিতার লেখা ডায়েরি যেটা আয়ুষ পেয়েছে, এসব ঘটনার পর থেকে যে কোনো পুরুষের সন্দেহ হবে, এটাই স্বাভাবিক। আয়ুষ নিজের জায়গা থেকে একদম ঠিক আছে, ভুল শুরু থেকে ঈশিতারই। কিন্তু ঈশিতা এতদিন নিজের ভুলগুলো উপলব্ধি না করে বরং এড়িয়ে গেছিল, ভীষণ স্বার্থপরতা করেছে সব ক্ষেত্রে, যার ফলে আজ এমন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। কোথাও না কোথাও এই পরিস্থিতির সৃষ্টির পেছনে তারই দায় আছে। এসব জন্যই ঈশিতা আয়ুষের ওপর পুরোপুরি রাগ করেছে না, বা তাকে ভুলেও বুঝছে না। ঈশিতা জানে এসব যদি সে আবার নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পারে, যদি আয়ুষকে এমন কোনো সম্পর্ক নেই, তাহলে আয়ুষ নিজের ভুল বুঝতে পারবে। এই জন্য ঈশিতা আশায় বুক বেঁধে আছে এসব কিছুর পর হয়তো তাদের দুজনের ভীষণ সুখের সংসার হবে। আয়ুষ ঈশিতার মুখোমুখি হয়ে বলে, এখনো অবধি কোনো প্রমাণ জোগাড় হলো? না। আর কিন্তু মাত্র 2 দিন, এর মাঝে যদি কোনো প্রমাণ না দিতে পারো তাহলে কিন্তু আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। কঠোর সিদ্ধান্ত? হ্যাঁ, কঠোর সিদ্ধান্ত। জানো, তোমার দিকে তাকাতেও আমার ইচ্ছা করছে না। শরিয়া আইন মোতাবেক তো তোমায় পাথর নিক্ষেপ করে মারা উচিত। কত বড় স্পর্ধা তোমার! বিয়ের পর পরপুরুষের সাথে রঙ্গ তামাশা করো। আপনি আমায় ভুল বুঝছেন। সবটা আপনার জানার পর অনেক আফসোস করবেন দেখে নিয়ে। আই উইশ যেন আমায় আফসোস করতে হয়, কিন্তু আপাতত সবকিছু তোমার বিরুদ্ধে। তুমি নিজের সপক্ষে এখনো কোনো প্রমাণ দিতে পারোনি, তাই আমার কাছে এখনো তুমিই অপরাধী। ঈশিতার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। আয়ুষ আর কিছু না বলে চলে যায়। আয়ুষ চলে যাওয়ার পর গুলশানেরা বেগম চলে আসেন সেখানে। ঈশিতাকে দেখে কুকুর তাড়ানোর মতো করে বলতে থাকেন, দূর হ শয়তান, দূর হ। ঈশিতার গায়ে লাগে খুব। গুলশানেরা বেগম তাকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকেন, বেলাজ বেসরম মেয়ে মানুষ, জামাই থাকতে অন্য ল্যাংয়ের সাথে ঘষাঘষি করে। আমাদের সময় হলে একে ন্যাড়া করে গাধার পিঠে চড়িয়ে গোটা গ্রাম ঘোরানো হতো। ঈশিতা চুপ থাকতে পারে না, প্রতিবাদী সুরে বলে, দোহাই লাগে এমন কথা বলবেন না। আমার অপরাধ এখনো প্রমাণ হয়নি। ছোটবেলায় শুনেছিলাম চোরের মায়ের বড় গলা, আর এখন দেখতেও পাচ্ছি তোমার লজ্জা বলে কিছু নেই। বিয়ের পর কোথায় সংসারে মন দিবে, পর্দা করে চলবে, তা না বিদেশে গিয়ে বেশরমভাবে বেপর্দা হয়ে চললে, স্বামীর থেকে দূরে গিয়ে অন্য ছেলেদের নিজের রূপ দেখাতে লাগলে। এটা তো হবারই ছিল। এই পাপটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়ি থেকে দূর হবে ততই ভালো। এ থাকা মানেই আমাদের বাড়ির নাপাক হয়ে থাকা। সবগুলো কথা ঈশিতার বুকে ছুরির মতো বিঁধল, এতটাই ঝাঁঝালো। 2 দিন পর তালুকদার বাড়িতে সভা বসেছে, ঈশিতাকে তাড়ানোর সভা। আলতাফ তালুকদার আয়ুষের উদ্দেশ্যে বলেন, এই মেয়েকে দেওয়া 72 ঘন্টার আলটিমেটাম তো শেষ, এখনো নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পারেনি। এবার কি তুমি কোনো স্টেপ নিবে নাকি আমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করব? অনেক হয়েছে, এবার দূর কর ওই নাপাক মেয়েটাকে। সবাই ঠিক বলছে, আমরা অনেক সুযোগ দিয়েছি ওকে, আর না। আয়ুষ সবার কথা শুনে ঈশিতার রুমে গেল। অতঃপর ঈশিতাকে বলল, তোমার সময় শেষ, এখন বেরিয়ে যাও এই বাড়ি থেকে। যাবার আগে এই ডিভোর্স পেপারে সই করে দিও। ঈশিতা কান্না ভেজা চোখে আয়ুষের দিকে তাকায়। ডিভোর্স পেপারটা হাতে নিয়ে কাঁপা কাঁপা হাতে সই করতে যায়। আয়ুষী যখন তাকে বিশ্বাস করছে না, তাকে চায় না, তখন আর এই সম্পর্ক রেখে কি হবে। ঈশিতা ডিভোর্স পেপারে সই করতে যাবে, এমন সময় জাহানারা বেগম এসে তাকে থামিয়ে দেয়। ডিভোর্স পেপারটা কেড়ে নিয়ে বলে, থামো, দেখো কে এসেছেন। ঈশিতা সামনে তাকাতেই অবাক হয়ে যায়, অস্পষ্ট স্বরে বলে, আপনি? ঈশিতা অবাক হয়ে তাকিয়ে আছে তার সামনে দাঁড়ানো মানুষটার দিকে। ইনি আর কেউ নন, তোফায়েল আহমেদ, তামিমের মামা এবং টিনার বাবা। তাকে দেখা মাত্র ঈশিতা তার দিকে এগিয়ে গিয়ে বলল, আঙ্কেল আপনি? হ্যাঁ, আমি কিছু জরুরি কাজে দেশে এসেছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই, কিন্তু এখানে এসে যা শুনলাম। আমি আপনাকে অনেকবার কল দিয়েছিলাম আঙ্কেল, মেসেজও করেছি। হ্যাঁ দেখেছি, আসলে আমি একটা প্রত্যন্ত অঞ্চলে ছিলাম, ফোনেও নেটওয়ার্ক ছিল না, তাই এতদিন তোমার মেসেজ বা কল আমার নজরে আসেনি।
কিন্তু যখনই আমি তোমার মেসেজটা দেখেছি তখনই ছুটে এসেছি। আমি ভাবতেও পারছি না আমার মেয়ে টিনা কিভাবে এমন করতে পারলো, ও কিভাবে ফাঁসালো তোমায়। আয়ুষ অবাক, কি বলছেন এই লোক? জাহানারা বেগম আয়েশের উদ্দেশ্যে বললেন, তোফায়েল আহমেদ আমাদের আসল সত্যিটা বলেছেন। তোকে যে ভিডিওটা টিনা পাঠিয়েছে সেটা কোনো আসল ভিডিও নয়, সেটা একটা ড্রামা ছিল যেখানে তামিম ও ঈশিতা অভিনয় করেছিল। আর ছবিগুলোও অধিকাংশ এডিট করা। ওনার স্ত্রী ওনার মেয়ের মুখ থেকে সব সত্য বের করে এনেছেন। আয়েশের অবাক হওয়ার পাল্লা বাড়ল। তোফায়েল আহমেদ ফোন দিলেন তার স্ত্রীকে। তার স্ত্রী ফোন রিসিভ করে স্ত্রীয় কন্যা টিনাকে বললেন, তোর সব অপকর্ম সবার সামনে স্বীকার কর। আজ শুধুমাত্র তোর জন্য একটা মেয়ের সংসার ভেঙে যেতে বসেছে। হ্যাঁ, সব কিছু আমি করেছি, সব নাটক আমি সাজিয়েছি। সব কারসাজি আমার। তামিম ব্রো আর ঈশিতার মাঝখানে এমন কোনোই সম্পর্ক নেই। তুমি আমার সাথে এমন কেন করলে টিনা? কি শত্রুতা ছিল তোমার সাথে আমার? টিনা মনে মনে ভাবল, যদি এখন আমি সবাইকে তামিম ব্রোয়ের কথাটা বলে দেই তাহলে তামিম ব্রো কখনোই নাহিদকে পেতে আমায় সাহায্য করবে না। এই জন্য আমার এখন সত্যটা গোপন রাখতে হবে, অন্য কিছু একটা বলতে হবে। এই ভাবনা থেকেই টিনা বলল, আমার ঈশিতাকে খুব হিংসা হতো। ও আমাদের সম্পর্ক কেউ না হলেও আমার বাবা মা এত প্রিয় ছিল। মা বাবা সব সময় ওর সাথে আমার তুলনা টানতো, কারণ ওর মেডিকেলের রেজাল্ট আমার থেকে অনেক ভালো। এছাড়া ঈশিতা দেখতেও আমার থেকে অনেক সুন্দরী। এসব নিয়ে ওর প্রতি আমার রাগ ছিল। টিনার কোনো কথায় যুক্তিযুক্ত লাগলো না আয়ুষ বা ঈশিতা কারো কাছেই। আয়ুষ ধমকে বলে উঠল, আমার মনে হয় আপনি কিছু লুকাতে চাইছেন। শুধুমাত্র এইসব সাধারণ কারণে আপনি কেন ঈশিতার সাথে আমার সম্পর্ক ভাঙতে চাইবেন? নিশ্চয়ই এর পেছনে কোনো বড় কারণ আছে। হ্যাঁ, তুমি ভুল বলছো টিনা। আমার কাছেও এটা বিশ্বাসযোগ্য না। সত্যটা বলুন, এর পেছনে তামিমের হাত নেই তো? আয়ুষের প্রশ্নে থতমত খেয়ে যায় টিনা। বলে ওঠে, না না, তামিম ব্রো কোনো হাত নেই এখানে। তামিম ভাই তো জানেও না আমার এইসব চক্রান্তের ব্যাপারে। হ্যাঁ, তামিম ভাইয়া এমন মানুষ নয়। উনি আমাকে নিজের বোনের মতো দেখেন। উনি কত সাহায্য করেছেন আমায়। উনি এতটা নিচে নামতে পারেন না। আমার মনে হয় অন্য কোনো কারণ আছে যেটা টিনা বলতে চাইছে না। এই টিনা, তুই আসল সত্যটা বল। টিনার কাছে এখন আর কোনো উপায় ছিল না, তাই সে বানিয়ে বলতে থাকে, ঈশিতা যখন প্রথম আমার মিস্টার আয়ুষের ছবি দেখায় তখন আমি ওনার ছবি দেখেই ওনাকে পছন্দ করে ফেলি। ওদের এত মাখামাখি প্রেম, তাই আমি করতে পারতাম না, আমার সহ্য হতো না। আমার উদ্দেশ্য ছিল এভাবেই ওদের সংসারটা ভেঙে তারপর আয়ুষের খারাপ সময়ে ওর পাশে থেকে ওর মন জগিয়ে নেওয়া। টিনার মা তাকে ঠাস করে একটা থাপ্পড় দেয়। টিনা কাঁদতে কাঁদতে হেসকে উঠে যায়। তোফায়েল আহমেদ বলে, না, আমার তরফ থেকে ওকে একটা থাপ্পড় দাও। আর বাকিটা আমি লন্ডনে ফিরে গিয়ে দেখেছি। বলে তিনি ফোন রেখে দেন। জাহানারা বেগম ঈশিতার কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে বলল, আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি ঈশিতা। আমাদের তোমাকে এভাবে ভুল বোঝা উচিত হয়নি। আমাদের সবটা যাচাই করা উচিত ছিল। তুমি প্লিজ এসব মনে রেখো না। ছি ছি, মা, এসব আপনি কি বলছেন? আমি আপনাকে কোনো দোষ দিব না। দোষটাই আমাকে বিশ্বাস করেনি, সেখানে আপনার কি দোষ? কথাটা অভিমানী সুরে আয়ুষের উদ্দেশ্যে বলল। আয়ুষ তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে। জাহানারা বেগম বুঝলেন এখন দুজনকে একটু স্পেস দেওয়া উচিত, তাই তিনি তোফায়েল আহমেদকে বললেন, ভাইয়া, আপনি আসুন, আজ লাঞ্চটা আমাদের এখানেই করুন। তোফায়েল আহমেদ ভদ্রতাসূচক হেসে ঈশিতার উদ্দেশ্যে বললেন, টিনা, তোমার সাথে যা যা করেছে সব কিছুর জন্য আমি হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। ছি ছি আঙ্কেল, আপনি কেন ক্ষমা চাচ্ছেন? আমার তো আপনাকে ধন্যবাদ জানানো উচিত। আপনি আমার জন্য তো কম করেননি। আজ আমি আপনার জন্যই নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পারলাম। না হলে তো আমার সংসারটাই ভেঙে যেতে বসেছিল। আলতাফ তালুকদার, গুলশানেরা বেগম, ঐশী সবাই একদম চুপচাপ হয়ে গেছে। সব সত্যটা জানার পর তারা নিজেদের কাছে ছোট হয়ে গেছে। ঐশী সবার উদ্দেশ্যে বলল, আমাদের সবার উচিত ঈশিতার কাছে ক্ষমা চাওয়া। বিনা অপরাধে ওকে আমরা তো কোনো কিছু যাচাই না করে কথাগুলো শুনিয়েছি। আমাদের কি দোষ ছিল? সব প্রমাণ তোর বিরুদ্ধে ছিল। ও ঠিকই বলেছে আলতাপ। যাই হোক না কেন,
আমরা অন্যায় করেছি, আর ক্ষমা চাইলে কেউ ছোট হয় না। ঐশীর ভীষণ খারাপ লাগছিল, ভীষণ অপরাধ ভোগে ভুগছিল ঈশিতাকে এত জঘন্য কথা বলার জন্য। নিজের কাছে আজ সে নিজে ভীষণ ছোট হয়ে গেছে। ঈশিতা চুপচাপ বসে আছে বিছানায়। আয়ুষ কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না। আজ ঈশিতার কাছে অনেক ছোট হয়ে গেছে সে। আগে কখনো কারো কাছে এত ছোট হতে হয়নি। দীর্ঘ সময় চুপ থেকে আয়ুষ ঈশিতার কাছে এসে বলে, আমি সব কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাইছি ঈশিতা। ক্ষমা চেয়ে কি হবে? আমাকে যে অপমান করেছে, এই 3 দিন আমার ওপর দিয়ে যে ঝড় গেল, তা কি ফিরে আসবে? ঈশিতা, ব্যাস, অনেক হয়েছে। একটা সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসটাই বড়। বলা যায় বিশ্বাসই সম্পর্কের ভিতর নড়বড়ে হয়ে গেলে সম্পর্ক টিকে থাকে না। আপনি যদি আমার উপর বিশ্বাসই রাখতে না পারেন, তাহলে আমি কিসের ভিত্তিতে এই সম্পর্কটা টিকিয়ে রাখবো? কিন্তু আমি এই সম্পর্কটা ভাঙতে চাই না। আমি চাই আপনার সাথে সংসার করতে, কিন্তু এত কিছুর পর এত সহজে আপনার সাথে মানিয়ে নিতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, কি সিদ্ধান্ত? মানিয়ে নেওয়ার জন্য সময় লাগবে। একটু সময় দেবেন আমাকে? 5 বছর কি কম ছিল যে তোমার আরো সময় চাই? বেশ, তাহলে আর সময় দিতে হবে না। আজ থেকে আপনি আমার ওপর স্বামীর অধিকার স্থাপন করতে পারেন। এটা সঠিক সময় নয়। আমি তোমাকে 2 দিন আরো সময় দিলাম। আমি চাই সব ভুলে আবার নতুন করে শুরু করতে। আয়ুষ ও ঈশিতার সম্পর্কের সমীকরণে অনেক পরিবর্তন এসেছে। আয়ুষ ও ঈশিতার মাঝে ফারাক হিসেবে থাকা 2 দিন পরিবাহিত হয়েছে। আজ ঈশিতা সম্পূর্ণ প্রস্তুত নিজেকে আয়ুষের সাথে মেলে ধরার জন্য। একজন স্বামীর অধিকার আয়ুষকে প্রদান করার জার্নি। আয়ুষ আজ অব্দি যেটা পায়নি সেটা তাকে দেওয়ার জন্য। ঈশিতা আজ খুব সুন্দর করে সেজেছে। তার পরনে লাল জামদানি শাড়ি। এটা তাদের বিয়ের শাড়ি। এই শাড়িটাতে আজ সে নিজেকে মুড়িয়ে নেবে। ঠোঁটের এক কোণে স্মিত হাসি। ঈশিতা অধীর আগ্রহ নিয়ে আয়ুষের রুমে বসে তার জন্য অপেক্ষা করতে লাগলো। ঘড়িতে তাকিয়ে দেখলো আয়ুষের আসার সময় হয়ে এসেছে। ঈশিতার বুকে থুকপোকানি বাঁধল। একটু পরে আয়ুষ দরজা ফিরিয়ে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করে ঈশিতাকে এভাবে শাড়ি পরে ঘোমটা টেনে বসে থাকতে দেখে অবাক হয়ে গেল আয়ুষ। সামান্য কেসে পড়ল। ঈশিতা, তুমি? ঈশিতার শরীর যেন অসাড় হয়ে গেল। অনেক কষ্টে শীতল কণ্ঠে বলল, হ্যাঁ, আমি আজ আমাদের মধ্যকার সমস্ত দূরত্ব ঘোচানোর জন্য এসেছি। আয়ুষ অবাক হয়ে তাকিয়ে রইল ঈশিতার দিকে। এই দিনটার জন্যই তো সে এতগুলো দিন ধরে অপেক্ষা করে এসেছিল। অবশেষে আজকের দিনটা এলোই। আয়ুষ নিজেকে প্রথমে কিছুটা ধাতস্থ করে নিল, অতঃপর গুটি গুটি পায়ে এগিয়ে এলো ঈশিতার দিকে। ঈশিতার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠছিল। আয়ুষ ঈশিতার কাছে এসে তার ঘোমটা তুলে ধরে। ঈশিতার কপালে চুমু খেয়ে বলে, আজ আমি তোমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। বলে ডুব দেয় ঈশিতার ঠোঁটে। ঈশিতা আয়ুষের প্রতিটা উষ্ণ ছোঁয়া উপভোগ করতে থাকে। আয়ুষ তাকে নিজের সাথে সম্পূর্ণভাবে মিশিয়ে নেয়। ঈশিতার শাড়ির আঁচল সরিয়ে ডুব দেয় তার বুকের দিকে। ঘাড়েও অতরের স্পর্শ এঁকে দেয়। ঈশিতা সব স্পর্শ নিদারুণভাবে উপভোগ করতে থাকে। এই 5 বছরের দূরত্ব যেন আজ এক রাতের ভালোবাসা পুষিয়ে দেবে। ঈশিতা আয়ুষের গলা জড়িয়ে ধরে বলে, আর কখনো আমায় ভুল বুঝবেন না তো? কখনোই না। তুমিও আর কখনো আমায় ছেড়ে যাবে না তো? কোনো প্রশ্নই ওঠে না। আয়ুষ প্রসন্ন হয়। সঙ্গে ঈশিতা। নিজের পরনে টি শার্টটা খুলে ফেলে আয়ুষ। অতঃপর ঈশিতাকে নিজের আরো কাছে টেনে নেয়। ঈশিতা মুখ বুজে আয়ুষের উদম বুকে। আয়ুষ সম্পূর্ণরূপে ঈশিতাতে মাতোয়ারা হয়ে যায়। ধীরে ধীরে ব্যস্ত হয় ঈশিতার সমস্ত বস্ত্র উন্মুক্ত করার জন্য। অতঃপর নিজের সমস্ত বস্ত্র ত্যাগ করে মেতে ওঠে পবিত্র ভালোবাসায়। প্রথম দিকে ঈশিতার ভীষণ ব্যথা অনুভব হয়, কারণ এই প্রথম কোনো পুরুষের সাথে ঘনিষ্ঠ হচ্ছে। এতদিন ধরে নিজের সতীত্ব আগলে রেখেছিল সে। আজ নিজের স্বামীকে সেই সতীত্ব উপহার দিল। প্রথমবার শারীরিক সম্পর্ক করায় তাই একটু বেশি কষ্ট হচ্ছিল। তবে সব কষ্ট ফিকে হয়ে যাচ্ছিল আয়ুষের ভালোবাসার কাছে। আয়ুষের প্রতিটি স্পর্শ এসে তার মনে ভালোবাসার বীজ বপন করছিল। তার চিৎকার এবং চোখের কোণে জমা অশ্রু আয়ুষকে বিচলিত করে তোলে। আয়ুষ এক পর্যায়ে ঈশিতাকে বলে, তোমার কি খুব বেশি কষ্ট হচ্ছে ঈশিতা? ঈশিতার থেকে অভয় পেয়ে আয়ুষ নিজের কাজ চালিয়ে যেতে থাকে। ঈশিতা নিজের স্বামীর স্পর্শগুলো উপভোগ করতে থাকে। এক পর্যায়ে তারা চূড়ান্ত উত্তেজনার মুহূর্তে পৌঁছে যায়। অতঃপর দুজনেই ক্লান্ত হয়ে যায়। আয়ুষ কাজ শেষে ঈশিতার কপালে চুমু দিয়ে বলে, আমি আজ খুব খুশি। আমিও। অতঃপর আয়ুষ ঈশিতাকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। সারাটা রাত এভাবেই কাটিয়ে দেয় দুজন। সকালে ঘুম থেকে উঠতে উঠতে আজ ঈশিতার অনেক দেরি হয়ে গেছে। উঠে দেখে আয়ুষ রুমে নেই। তাকে তো অনেক সকালে কাজে বেরিয়ে যেতে হয়, তাই হয়তো চলে গেছে। ঈশিতা সারা রাত ব্যথায় ঠিকমতো ঘুমোতে পারেনি, তাই হয়তো তাকে আর বিরক্ত করেনি।
তাই ঈশিতা দ্রুত গোসল করে নিয়ে একটা হলুদ কালারের কাঞ্জিবরম শাড়ি পরে নিল। শাড়িটার বেশ লাগছে তাকে। অতঃপর রুম থেকে বের হলো। জাহানারা বেগম রান্নাঘরে রান্না করছিলেন। ঈশিতা রান্নাঘরে এসে তাকে সালাম দেয়। জাহানারা বেগম সালামের জবাব দিয়ে বলেন, আজ তোমার ঘুম থেকে উঠতে এত দেরি হলো কেন? ঈশিতা বিড়ম্বনায় পড়ে যায়। নিজেকে সামলে বলে, আমার শরীরটা ভালো ছিল না। ও আচ্ছা, যাই হোক, এখন যখন এসেছো আমরা একটু কাজে সাহায্য করো। জি। ঈশিতা দেখলো জাহানারা বেগম আজ অনেক আয়োজন করেছেন। এসব দেখে তার কৌতূহল হলো, তাই বলে ফেললো, মা, আপনি আজ হঠাৎ এত রকমের পদ রান্না করেছেন কেন? আজ আমার ভাইয়া ভাবি আসছেন যে। মানে নাহিদ ভাইয়ার বাবা মা? হ্যাঁ, আর নাহিদও আসছে। নাহিদি নাকি কি একটা প্রয়োজনে ওর মা বাবাকে জোর করে আনছে। আমি তো এত কিছু জানি না, কিন্তু আমার ভাই ভাবি আসছে, আমায় তো বিশেষ খাতিরদারি করতে হবে। তুমি এসে ভালোই হলো, এখন তুমি আমায় সাহায্য করতে পারবে। এই জন্য তো একটা ঘরোয়া বইয়ের খুব দরকার। শেষের কথাটা শুনে খানিক চমকালো ঈশিতা, কারণ সে তো একদম ঘরোয়া নয়। বিদেশ থেকে ডাক্তারের ডিগ্রি নিয়ে ফিরেছে। পরশুদিন ঢাকা মেডিকেলে একজন ডক্টর হিসেবে জয়েন করবে। এটা শুনলে জাহানারা বেগম নিশ্চয়ই মনক্ষুণ্ণ হবেন, কিন্তু তাকে তো তার স্বপ্ন পূরণ করতেই হবে। ঈশিতা এখন আর এই ব্যাপারে বেশি কিছু না ভেবে জাহানারা বেগমের হাতে হাতে সাহায্য করতে লাগলো। কাজ অনেকটা এগিয়ে গেল। ঈশিতার এত কাজ করার অভ্যাস নেই। ঘেমে নিয়ে একদম একশেষ। জাহানারা বেগম ব্যাপারটা লক্ষ্য করে বললেন, তুমি এখন একটু যাও, ড্রয়িং রুমে গিয়ে এসির বাতাস খাও। ঈশিতা সায় জানিয়ে ড্রয়িং রুমে এলো। ঐশী নিজের রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে বেরিয়ে রিডিং রুমের দিকে যাচ্ছিল। তার বিভিন্ন উপন্যাসের বই পড়ার অভ্যাস। ঈশিতাকে দেখে থমকালো। ঈশিতা ঐশীকে দেখে সামান্য হাসলো। ঐশী সাহস করে এগিয়ে এসে বলল, সরি। সরি কেন? সব কিছুর জন্য। আমি তোমাকে অনেক খারাপ কথা বলেছি, তাই সরি। সে তো সবাই আমাকে অনেক কিছুই বলেছে, আমি কিছু মনে রাখিনি। আমরা তো একই পরিবার, এত কিছু মনে রেখে মনে রাগ পুষে লাভ কি? ঈশিতার কথায় ঐশী হাসি চওড়া হয়। তবুও সে বলে, আমি ভীষণভাবে লজ্জিত। আরে এত লজ্জা পাওয়ার কিছু হয়নি। ঐশী আর ঈশিতা আরও কথা বলছিল। এমন সময় নাহিদ তার মা বাবাকে নিয়ে বাড়িতে প্রবেশ করে। ঈশিতা তাদেরকে দেখে সালাম দিয়ে ভালো মন্দের খোঁজ নেয়। ঐশী ও নাহিদের মা বাবার সাথে কথা বলে, কিন্তু নাহিদকে এড়িয়ে যায়। কেন জানি এই পুরুষকে দেখলে তার ভীষণ অস্বস্তি বোধ হয়। রাজ্যের সব অস্বস্তি যেন ঘিরে ধরে। বিপরীত দিকে নাহিদ এসেছে থেকে একধারে তাকিয়ে আছে ঐশীর দিকে। এ বাড়িতে পা রেখে যে নিজের প্রেয়সীর দেখা পেয়ে যাবে ভাবেনি। তার মুখে সন্তুষ্টির হাসি। ঐশী আর চোখে ব্যাপারটা খেয়াল করে বাহানা দিয়ে রিডিং রুমে চলে গেল। নাহিদ কিছু সময় তার যাওয়ার পানে তাকিয়ে মৃদু হাসলো। অতঃপর মনে মনে বলল, আপনি এতদিন আমার থেকে অনেক পালিয়ে বেরিয়েছেন ঐশী, কিন্তু এবার আর আমি আপনাকে সেই সুযোগ দেব না। এখন আমি একজন প্রতিষ্ঠিত ডাক্তার, নিজ যোগ্যতা বলে আপনাকে নিজের করে নেব। সেই ব্যবস্থা করতেই তো আজ এসেছি। এবার আর আপনি পালানোর কোনো পথ খুঁজে পাবেন না। ধরা আপনাকে আমার কাছে দিতেই হবে। আমি ঐশীকে বিয়ে করতে চাই। নাহিদের এমন প্রস্তাব শুনে জাহানারা বেগম হতবাক হয়ে তাকিয়ে রইলেন। তার পাশে বসা ঈশিতা অবশ্য বেশ স্বাভাবিক, কারণ তামিম ভাই আগে তাকে এই ব্যাপারটা বলেছিল। নাহিদের বাবা জাহাঙ্গীর আলম নিজের বোন জাহানারাকে বলেন, তুই তো জানিস আমার ছেলে এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। আমরা অনেক দিন থেকেই ওর বিয়ের ব্যাপারে ভাবছি। ওকে এই ব্যাপারে জানাতেই ও বলল ও ঐশীকে পছন্দ করে এবং তাকেই বিয়ে করতে চায়। আর তুই তো জানিস আমি ছোটবেলা থেকে নিজের ছেলের কোনো চাওয়া অপূর্ণ রাখিনি। এক্ষেত্রে তার ব্যত্যয় ঘটবে না, তাই আমি চলে এলাম ঐশীর জন্য নিজের ছেলের প্রস্তাব নিয়ে। আশা করি তোর শ্বশুর বাড়ির কোনো সমস্যা হবে না। সব ঠিক আছে, কিন্তু ঐশীর পায়ে যে। আমি শুরুতেই এটা নিয়ে আপত্তি তুলেছিলাম জাহানারা, কিন্তু আপনার ভাতিজা তো জানিয়েই দিয়েছে এই ব্যাপারে সে কোনো কথাই শুনবে না। ও তো বলেই দিয়েছে শশীকে ছাড়া আর কাউকেই বিয়ে করবে না। আর এমনিতেও বিয়ে করবে ওরা, সংসারও ওরাই করবে। তাহলে ওদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমাদের আর কিসের আপত্তি? জাহানারা বেগম আর কিছু বলতে পারলেন না। তবে তিনি এই প্রস্তাবে মোটেই রাজি হননি। নেহাতি নিজের বড় ভাই ভাবি বড় মুখ করে এসেছেন তাই। না হলে ঐশীর সাথে নিজের ভাতিজার বিয়ের কথা তিনি ভাবতেও পারেন না। এমন সময় আলতাফ তালুকদারও ওপর থেকে নিচে নেমে এসে ড্রয়িং রুমে এলেন। তাকে দেখেই জাহাঙ্গীর আলম সালাম বিনিময় করলেন। আলতাফ তালুকদার সোফায় বসে বলে উঠলেন, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, তুমি? আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। যাই হোক, এতদিন পর এলে, আজকে কিন্তু থেকে যেতে হবে। থাকার জন্য তো আসিনি আলতাফ, আমি আসলে এখানে একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? আমার ছেলে নাহিদের অনেক পছন্দ হয়েছে আপনার ভাউজি ঐশীকে।
ও ঐশীকে বিয়ে করতে চায়, সেটারই সম্বন্ধ নিয়ে এলাম। আপনার এতে কোনো আপত্তি নেই তো? আপত্তি থাকতে যাবে কেন ভাইয়া? এটা তো অনেক ভালো প্রস্তাব। নাহিদকে তো আমরা ছোটবেলা থেকে দেখছি, একদম সোনার টুকরো ছেলে। কেউ ওর নামে বদনাম করতে পারবে না। নিজের যোগ্যতায় আছে প্রতিষ্ঠিত ডাক্তার। এমন ছেলে তো খুঁজছিলাম আমাদের ঐশীর জন্য। বাহ, তাহলে তো হয়েই গেল। তোমার যখন কোনো আপত্তি নেই তাহলে কথা বাড়াই। আসলে ভাইয়া, আমি এই ব্যাপার নিয়ে আম্মা এবং ঐশীর সাথেও কথা বলতে চাইছিলাম। আম্মু এখন এই বাড়ির মুরব্বী, আর বিয়েটা যেহেতু ঐশীর, তাই ওর মতামত নেওয়াটা জরুরি। ও আবার রাজি হবে না কেন? এমন পাত্র পেয়েছে সেটাই ওর সৌভাগ্য। আমাদের নাহিদের মধ্যে কোনো কিছুর কমতি আছে নাকি? এরই মধ্যে সেখানে উপস্থিত হলেন গুলশানেরা বেগম। তিনি আসতেই জাহাঙ্গীর আলম ও নাজমা বেগম তাকে সালাম জানালো এবং খোঁজ খবর নিল। অতঃপর আলতাফ তালুকদার তাকে সবটা খুলে বলেন। গুলশানেরা বেগম খুশি হয়ে বলেন, এ তো অতি উত্তম প্রস্তাব। আমিও চাইছিলাম আমার মৃত্যুর আগে ঐশীর একটা ব্যবস্থা করতে। আমি কিছুদিনের মধ্যে পাত্র দেখা শুরু করব। সেক্ষেত্রে নাহিদ দাদু ভাইয়ের মতো এত ভালো পাত্র আর কোথাও পেতাম কিনা সন্দেহ।